খুবই বোল্ড এবং সুন্দরী হওয়ায় হিয়ার উপর কুনজর ছিল অনেকেরই, আর এরই ফলস্বরূপ একদিন সে তাদের লালসার শিকার হয়। বেশ কয়েকজন নরপশু মিলে তার উপর চালায় নির্মম শারীরিক নির্যাতন। আর এই ব্যাপারটা যখন তার বড় বোন দিয়া জানতে পারে, তখন সে তার ছোট বোনের জাস্টিসের জন্য লড়াই শুরু করে। কিন্তু হিয়ার তো সেদিনকার কোনো স্মৃতিই মনে ছিল না। এখন তারা কিভাবে ওই কালপিটদের খুঁজে বের করবে, আর কিভাবেই বা তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, সেটাই দেখব আজকের গল্প জাজমেন্ট ডেতে। শুরুতেই আমরা নদীতে একটি নৌকায় একটা মেয়েকে দেখতে পাই, যে সম্পূর্ণ রক্ত মাখা অবস্থায় আছে। মেয়েটি বেঁচে আছে নাকি মারা গেছে তা বোঝার উপায় নেই। তখনই দেখা যায় কিছু পুলিশ অফিসারকে, তারা নৌকায় করে কাউকে খুঁজছে। খুব সম্ভবত তারা ওই মেয়েটিকেই খুঁজছিল, কিন্তু মেয়েটি নৌকায় শুয়ে থাকায় পুলিশরা তাকে দেখতে পায় না। নৌকাটি নিজের মতোই ভাসতে ভাসতে চলতে থাকে। এরপরই দৃশ্য পাল্টায়, আর আমরা দিয়াকে দেখতে পাই। দিয়ার ছোট বোন হিয়া, তাকে বিকেল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজ লাগানোর পরও কোনোই খবর নেই তার। আর এই কারণে দিয়া স্বাভাবিকভাবেই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আর সে তার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসত, তাই তার মনে বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক খায়। সে বারবার হিয়ার নাম্বারে কল দিয়ে যাচ্ছিল, কিন্তু এতবার কল বাজার পরও হিয়া রিসিভ করছিল না। দিয়া বুঝতে পারে না তার বোনের কি হলো, সে কোথায় গেল। তো সেখানেই দেখা যায় দিয়ার সাথে দিয়ার ফ্ল্যাটমেট ও বান্ধবী সঞ্জানা এবং দিয়ার ডাক্তার বয়ফ্রেন্ড কিংসুকও ছিল। তারা দুজনই তাকে বলার চেষ্টা করে যে চিন্তার এত কিছুই নেই, সে হয়তো পার্টি করছে তাই ফিরতে দেরি হচ্ছে, ঠিক সে তার সময় মতো চলে আসবে। কিন্তু দিয়া জানায় হিয়া তো এই প্রথম কলকাতাতে এসেছে, সে রাস্তাঘাট কিছুই চেনে না, তার আবার কোনো বিপদ হয়নি তো। সঞ্জানা তখন দিয়াকে এটা সেটা বলে তার মন ভোলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বোনের মন কি এত সহজে শান্ত হয়? তার মনে তো হিয়াকে নিয়ে দুশ্চিন্তা হতেই থাকে। তো ঠিক এমন সময়ই একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে দিয়ার ফোনে, আর কেউ একজন জানায় হিয়া বিপদে আছে, তাই দিয়া যেন দ্রুত তাকে বাঁচিয়ে নেয়। এই ফোন পাওয়ার পরপরই দিয়া তো একেবারে দিশেহারা হয়ে যায়। সে এবার কি করবে, তার বোনকে কিভাবে বাঁচাবে, সে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তো এরপরই দৃশ্য চলে যায় অতীতে। এই গল্পটি দুটো টাইম লাইনে চলতে থাকে, একটি বর্তমানে হিয়ার হারিয়ে যাওয়ার পরে, আর একটি অতীতে। তো অতীতের দৃশ্যে আমরা হিয়াকে দেখি, সে গান গাইছিল, আর তাকে দেখে আমরা ভালো করেই বুঝতে পারি যে তার একটি রক ব্যান্ড আছে এবং তার শহরে সে বেশ বিখ্যাত। তো হিয়া অনেক বেশি হ্যাপি মাইন্ডের একটা মেয়ে, সে তার জীবনটাকে এভাবেই উপভোগ করে। তো হিয়ার পরে আমরা দিয়াকে দেখি, যে নিজের শহর থেকে কলকাতা যাওয়ার জন্য গোছগাছ করছিল। সে আইন নিয়ে পড়াশোনা করেছে, আর পড়াশোনা শেষ করার পর কলকাতায় গিয়ে এখন প্র্যাকটিস করছে। কয়দিনের জন্য বাড়ি এসেছিল, এখন আবারও কলকাতায় ফিরে যাবে। তো তখনই সেখানে দিয়ার ভাই আসে, আর সব সময়ের মতো দিয়াকে হিয়ার সাথে তুলনা করতে থাকে আর খ্যাপাতে থাকে। দিয়ার মাও তাকে বলে তাদের টাকা পয়সার অভাব নেই, হিয়াও জীবনে স্টাবলিশ হয়ে গেছে, তার বাবা ভাই সবাই কামাই করে, তাহলে তার শহর থেকে এত দূরে কলকাতায় গিয়ে কাজ করার কি দরকার, এখানে থাকলেই তো পারে। দিয়া তখন বলে সেও তার বাবা আর দাদার মতো স্টাবলিশড হতে চায়, এভাবে বাসায় বেকার বসে থাকতে চায় না, তারও একটা স্বপ্ন আছে। তো এরপরই দিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে বের হতেই যাবে, তখনই ফোন আসে পুলিশ স্টেশন থেকে, আর বলা হয় হিয়া পুলিশ স্টেশনে আছে। এই কথা শুনেই তো তখনই দিয়ার পরিবার দৌড়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে দেখা যায় অভিষেক নামের একটি ছেলে আর তার ব্যান্ড দলের সাথে হিয়ার ব্যান্ড দলের মারামারি লেগে গেছে, আর এই মারামারির এক পর্যায়েই পুলিশ তাদেরকে এখানে নিয়ে এসেছে। তো দিয়ার পরিবারের সাথে সাথে অভিষেকের বাবাও সেখানে আসে, যে এই এলাকার খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, তাকে সবাই বেশ ভয় পায়। কিন্তু হিয়া একেবারেই অন্যরকম, সে তো এই লোককে পাত্তাই দিতে চায় না। তো যাই হোক, সবকিছু মিটমাট করে অভিষেকের বাবা সবার সামনেই তাকে চড় বসিয়ে দেয়। দৃশ্য আবারও বর্তমানে চলে আসে, আমরা দিয়া, কিংসুক আর সঞ্জানাকে দেখি, তারা পুলিশ স্টেশনে এসেছে। তো এখানে তারা হিয়ার জন্য একটা মিসিং কমপ্লেন করতে যায়, তবে পুলিশটি কমপ্লেন নিতেই চায় না, আর সে উল্টো তাদের সাথে বেশ খারাপ ব্যবহারও করে, আর হিয়াকে নিয়ে নোংরা নোংরা সব কথা বলতে থাকে, যা দিয়া একেবারেই নিতে পারছিল না। সে হিয়ার ছবি দেখে বাজে ভঙ্গিতে জিজ্ঞেস করে হিয়া কি এমন ছোট ছোট পোশাক পরতো, আর এগুলো পরেই কি সে বের হয়েছিল নাকি আরো ছোট পোশাক পরেছে।
তার ইঙ্গিতগুলো এতই কুশ্রী ছিল যে দিয়া আর সহ্য করতে পারে না। তাই সে প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে পুলিশ তার সাথে এমন করে কথা বলতে পারে না। তো দেখা যায় এর পরিণাম আরো খারাপ হয়। পুলিশ তাদের যা তা কথা বলতে শুরু করে। সে এখন সানজানা আর দিয়াকে নিয়েও নোংরা নোংরা মন্তব্য করতে শুরু করে। দিয়া তখন আর নিতে না পেরে পুলিশ স্টেশন থেকেই বেরিয়ে আসে। কিংসুক তখন দিয়াকে বলে সে একটু বেশি রিয়াক্ট করছে। এই কথা শুনে তো দিয়ার আরো রাগ বেড়ে যায়। সে বলতে থাকে তার বোন হারিয়ে গেছে আর কিংসুক বলছে সে বেশি রিয়াক্ট করছে। ওই পুলিশ কত বাজে বাজে কথা বলছিল, এসবের পরেও কি সে চুপ করে থাকতো? তো দিয়া এখানে সানজানার সাথেও খারাপ ব্যবহার করে ফেলে। যখন সানজানা বলে যে তাদের এসব কথাবার্তা না বলে আগে হিয়াকে খুঁজে বের করা উচিত, তাই দিয়া তখন সানজানাকে বলে সে যেন এখান থেকে চলে যায়। দিয়া আসলে কোনো কিছু নিতে পারছিল না। তো সানজানা এখান থেকে চলে গেলে এক সময় দেখা যায় দিয়ার আবেগের বাঁধ ভেঙে যায়। সে কিংসুককে জড়িয়ে ধরে ভীষণ কাঁদতে থাকে। তার বোনের জন্য তার খুব চিন্তা হচ্ছে, না জানি সে কোন অবস্থায় আছে, কোথায় আছে। তখন কিংসুক তাকে কোনো মতে শান্ত করার চেষ্টা করে, কিন্তু দিয়ার মন তো কোনোভাবেই শান্ত হচ্ছিল না। দৃশ্য আবারও চলে যায় অতীতে। আমরা দিয়া আর হিয়া দুই বোনকে বসে কথা বলতে দেখি। তারা দুজন একটি ঘটনা নিয়ে কথা বলছিল, যেখানে রাহুল নামের এক ছেলে হিয়াকে সোশ্যাল মিডিয়ায় তার সাথে বাজে কিছু করার হুমকি দিয়েছিল। হিয়া তো মোটেই চুপ করে থাকার মেয়ে না, তাই সে সাথে সাথেই তার বিরুদ্ধে এমন অ্যাকশন নেয় যে রাহুল তার কাছে ক্ষমা চেয়ে তার আইডি ডিঅ্যাক্টিভ করতে বাধ্য হয়। দিয়া বলে তখন দিয়া ভেবেছিল হিয়া যা করছে তা ভুল, এসব মানুষকে এড়িয়ে যাওয়াই উচিত। কিন্তু এখন তার ধারণা পাল্টেছে। সে এখন বলে যে এসব মানুষের বিরুদ্ধে চুপ থাকা মোটেই উচিত না। চুপ থাকলে তারা আরো বার বেড়ে যায়, তাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। দিয়া হিয়াকে বলে সে যেন সব সময় এভাবেই প্রতিবাদ করে আর এই সব খারাপ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। হিয়া তখন হেসে তার বোনের কথায় সম্মত হয়। তো তাদের দুই বোনের মধ্যে সম্পর্ক বেশ ভালো ছিল, এটা তাদের দেখেই বোঝা যায়। যাই হোক, তো দৃশ্য আর একটু সামনে গেলে আমরা হিয়া আর রাহুলের ব্যাপারটা জানতে পারি। সোশ্যাল মিডিয়ায় রাহুল হিয়াকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতো আর তার সাথে বাজে কিছু করার হুমকি দিত সব সময়। তাই হিয়া একবার নিজের সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বেশ লেখালেখি করে আর এরপরই রাহুল বাধ্য হয়ে তার কাছে ক্ষমা চায়। সেদিন দিয়া তাকে বারবার বলে হিয়া যেন এসব নিয়ে বেশি বাড়াবাড়ি না করে, সে বিপদে পড়তে পারে। সে যেন শুধু রাহুলকে ব্লক করে দেয়, কিন্তু হিয়া তো তার কোনো কথাই শোনে না। এরপর আমরা হিয়ার মিসিং হওয়ার দিনের ঘটনা দেখতে পাই। হিয়া সেদিন পাবে গিয়েছিল আর ওই দিন হিয়ার সাথে আবারও রাহুলের দেখা হয়। রাহুল তখন তার কাছে আবারও ক্ষমা চায়। এরপরই আবার দৃশ্য চলে যায় সেই নৌকার মেয়েটির কাছে, যেই মেয়েটি আর কেউ নয়, হিয়া। রক্তমাখা হিয়া তখনও মারা যায়নি, সে শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল। তো তখনই বৃষ্টির ফোঁটা পড়ে তার জ্ঞান ফিরে আসে, তবে তার অবস্থা খুবই খারাপ। তখন অনেক কষ্টে সে নিজেকে কোনো মতে সেই নৌকা থেকে টেনে নামায়। ওদিকে দিয়া তখনও তার বোনের জন্য চিন্তা করছিল। তার বোনের কোনো খবর সে এখনো পায়নি। তো ঠিক এই সময়ই সানজানা কান্না করতে করতে তাদের কাছে আসে আর একটা জুতা দেখায়, যেটা সানজানা হিয়াকে কিনে দিয়েছিল। আর এই জুতোটাই সে রাস্তায় পড়ে থাকতে দেখেছে। তাই এবার তারও চিন্তা হচ্ছে হিয়াকে নিয়ে, না জানি মেয়েটার সাথে কি হয়েছে। ঠিক এই সময় আবারও ওই প্রাইভেট নাম্বার থেকে কল আসে আর আগের কণ্ঠস্বরটি বলে যে তার বোন হিয়া মারা গেছে। এই কথা শুনে দিয়া খুবই ভয় পেয়ে যায় আর তারা তখনই চলে যায় পুলিশ স্টেশনে। কিন্তু পুলিশরা ঠিক আগের মতোই তাদেরকে কোনো রকম সাহায্য করতে রাজি হয় না। দিয়া বারবার বলে তাদের সাথে তার বোনকে খুঁজতে যেতে, কিন্তু তারা কোনোভাবেই যেতে চাচ্ছিল না। তো এক পর্যায়ে না পেরে দিয়া ওই পুলিশের পা ধরে ফেলে। ঠিক তখনই সেখানে একজন লোকের আগমন হয়। সে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে, কিন্তু পুলিশ তার স্বভাব মতো সেই লোকটির সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে। তখনই দেখা যায় লোকটি এবার ওসির কামরায় যায় আর নিজের পরিচয় দেয় যে সে হলো এসিপি জাভেদ খান। এটা দেখেই তো ওই পুলিশের অবস্থা খারাপ হয়ে যায়।
যে সে কার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। তো জাভেদ খান এবার দিয়ার কমপ্লেইন নিতে বলে আর ওই 2 পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিতে বলে। আর দিয়াও এবার কিছু আশার আলো খুঁজে পায়, তাই সে জাভেদ খানকে তার সব কিছু খুলে বলে। জাভেদও এই বিষয়ে তদন্ত করা শুরু করতে বলে। ওদিকে দিয়া হিয়ার বাবা মাও খুব চিন্তিত ছিল। হিয়ার মা বারবার কল করেও দিয়া হিয়াকে ফোনে পাচ্ছিল না, তাই সে চিন্তিত হয়ে তার বাবাকে সঞ্জনার নাম্বারে কল দিতে বলে। হিয়ার বাবা এত রাতে কাউকে বিরক্ত করতে চাইছিল না, তবে শেষ পর্যন্ত সে না পেরে সঞ্জনার নাম্বারে কল দেয়। তবে সঞ্জনার ফোনও বন্ধ পাওয়া যায়। হিয়ার বাবা তখন হিয়ার মাকে সান্ত্বনা দেয় এই বলে যে হয়তো কলকাতায় বৃষ্টি হচ্ছে, তাই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ওদিকে এক পেট্রোল কারে কজন পুলিশ অফিসার বসে মদ খাচ্ছিল আর একজন লোককে ডেকে এনে শুধু শুধু শাসাচ্ছিল। তখনই স্থানীয় কিছু লোক তাদের কাছে আসে আর বলে নদীর ধারে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। পুলিশরা প্রথমে গড়িমসি করলেও পরে সেখানে যায়। এরপর সেই লাশ পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয়। এদিকে থানায় দিয়া একাই বসেছিল। সঞ্জনা একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, তার ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় সে সেখান থেকে চলে যায়। আর কিংসুকের মেডিকেলে ইমার্জেন্সি আসে, তাই তাকেও চলে যেতে হয়। দিয়া তো অনেক বেশি অস্থির হয়ে উঠছিল। তখনই জাভেদ খান দিয়ার পাশে বসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে আমরা অভিষেক আর রাহুল এই দুজনকেই আলাদা আলাদা জায়গায় পার্টি করতে দেখি। দুজনকে দেখে মনে হচ্ছে তারা খুবই ফুর্তিতে আছে। তখনই অভিষেকের কাছে একটি ছেলে আসে আর তাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে সে কি নিশ্চিত যে ওই মেয়েটি মারা গেছে। অভিষেক বলে মেয়েটি আসলেই মারা গেছে। তারা হিয়ার কথা বলছে এখানে নাকি অন্য কারো কথা তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো দিয়ার কাছে তখন আবারও প্রাইভেট নাম্বার থেকে কল আসে আর তাকে সরি বলা হয়। কল পেয়েই তো দিয়া বেশ হকচকিয়ে যায়। ওদিকে আমরা দিয়া হিয়ার ভাই রিয়ানকে দেখতে পাই, যে তার গার্লফ্রেন্ডের সাথে অন্তরঙ্গ হচ্ছিল। এই সময়ই সে তার গার্লফ্রেন্ডকে বলতে থাকে বাবার পেনশনের টাকাগুলো পেলেই সে শহরের সবচেয়ে ভালো জায়গায় জমি কিনবে আর তা তার গার্লফ্রেন্ডের নামেই লিখে দিবে। এই সময় বারবার তার মা ফোন করতে থাকে, তবে রিয়ান তা ধরেই না। একসময় সে ফোন ধরলে তার মা বেশ চিন্তিত হয়ে যায় আর বলে প্রায় 4 ঘন্টা হয়ে গেছে হিয়া বা দিয়া কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। সে যেন তার বোনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। রিয়ান তখন কিছুটা বিরক্ত হয়ে বলে তার বোনরা সবাই বড় হয়ে গেছে, তাদের নিয়ে এত চিন্তার কিছু নেই। তখন তার মা বলে দিয়া অনেক দায়িত্ববান মেয়ে, সে কখনো এমন ফোন না ধরে থাকবে না, নিশ্চয়ই কিছু হয়েছে। রিয়ান তখন বলে সে খবর নিয়ে জানাবে। এই বলেই সে কল কেটে দেয়। ওদিকে পুলিশ স্টেশনে একজন নতুন চরিত্রের আবির্ভাব ঘটে আর সেই হলো দিয়ার ল ফার্মের বস সিনিয়র উকিল বর্মন। এই খ্যাতিমান উকিলকে প্রায় টিভিতে বিভিন্ন শোতে দেখা যায়। তাকে দেখে পুলিশ স্টেশনের সবাই চিনতে পারে, কিন্তু সে পুলিশের উপর কিছুটা বিরক্ত বলেই মনে হয়। সে বলে দিয়ার পুলিশের কাছে আসার আগে তার সাথে যোগাযোগ করা উচিত ছিল। জাভেদ বলে মানুষ বিপদে পড়লে সবার আগে পুলিশের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। আর তারা যথেষ্ট চেষ্টা করছে দিয়ার বোনকে খুঁজে বের করার। ঠিক এই সময়ই নদীর ধারে একটি লাশ খুঁজে পাওয়ার খবর পাওয়া যায়, তাই তারা হন্তদন্ত হয়ে সেদিকেই চলে যায়। তো দিয়া তখন প্রচন্ড ভয়ে কাঁপতে থাকে আর এভাবেই লাশ শনাক্ত করার জন্য যায়। কিন্তু সৌভাগ্যক্রমে লাশটি হিয়ার লাশ নয়। এটা দেখে তার মনে একটু হলেও স্বস্তি আসে আর সে এই খবর জানাতে বাকি দুজনও হাফ ছেড়ে বাঁচে। এদিকে হিয়াকে দেখা যায় সে যেই নৌকাটিতে ছিল সেই নৌকাটি পাড়ে এসে ভিড়েছে। সে তখন বহু কষ্টে নিজেকে টেনে হিচড়ে কাদার ভেতর গড়াতে গড়াতে নৌকা থেকে নেমে আসে। এরপর সে অনেক কষ্ট করে উঠে দাঁড়ায় আর সাহায্যের জন্য রাস্তার দিকে চলতে থাকে। ঠিক এমন সময়ই একটি গাড়ি চলে আসলে সে গাড়িটিকে থামানোর চেষ্টা করে আর গাড়ির সামনেই পড়ে যায়। ওই গাড়িতে একটি কাপল ছিল। তারা হিয়ার এই অবস্থা দেখে তাকে দ্রুত গাড়িতে উঠায়। ছেলেটি অবশ্য চাইছিল না হিয়াকে রাখতে, কারণ সে পুলিশের ঝামেলায় জড়াতে চাইছিল না। হিয়ার যেই অবস্থা তাকে হসপিটালে নিয়ে গেলেও পুলিশের ঝামেলায় তাদেরকে পড়তে হতো, কিন্তু মেয়েটি বারবার বলে তাদের হিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, তার অবস্থা ভালো না। তো এখানে আমরা জানতে পারি
এরা আসলে স্বামী স্ত্রী নয়, বরং তারা পরকীয়ার সম্পর্কে আছে। আর ছেলেটির স্ত্রী একজন পুলিশ, তাই সে পুলিশের ঝামেলা এত ভয় পাচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা হিয়াকে একটি হাসপাতালের বাইরে ফেলে চলে যায়। ছেলেটির ভাষ্যমতে হিয়ার যখন অল্প অল্প জ্ঞান আসে তখন সে এই হাসপাতালের নাম নিয়েছে। এরপর দৃশ্য আবারও চলে যায় অতীতে। তো আজ হিয়ার একটা প্রোগ্রাম আছে, তাই রিয়ান তখন দিয়াকে জিজ্ঞেস করে সে হিয়ার প্রোগ্রামে কেন যাচ্ছে না। দিয়া তখন একটা বাহানা বানিয়ে দেয়, তবে রিয়ান বলে সে আসল সত্যিটা ঠিকই জানে। সে আসলে যাচ্ছে না কারণ কিংসুক সেখানে থাকবে। সে ছোটবেলা থেকেই দিয়ার পেছনে পড়ে আছে, তবে দিয়া তাকে পাত্তাই দিতে চায় না, তাই সে রাগ করে সেখান থেকে চলে যায়। হিয়াও তার মাকে এই কথাই বলছিল, আজ তার রকফেস্ট প্রোগ্রামে দিয়া যাবে না। তার মা এর কারণ জিজ্ঞেস করলে হিয়া হেসে বলে কারণ আজ সে কিংসুককে ডেডিকেট করে একটি লাভ সং গাইবে। তার মাও এই কথা শুনে হেসে ফেলে। তাদের বাবাও যখন সবটা শোনে তখন বলতে থাকে কিংসুক তো খুবই ভালো একজন ছেলে, সে মেডিকেল থেকে বের হয়েছে এবং তার ভবিষ্যৎও উজ্জ্বল। দিয়ার সমস্যা কি? রিয়ান তখন তাদের বাবাকে ইশারা করে বলে এখন কিংসুকের কথা না বলে হিয়ার প্রোগ্রামের কথা বলতে। আমরা বুঝতে পারি কিংসুক আর দিয়াকে নিয়ে আজকে হিয়ার প্রোগ্রামে তার পরিবারের কোনো একটা পরিকল্পনা আছে। দিয়াও এই সব কিছু বুঝতে পারে, তাই সে টয়লেটে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। তো একটা সময় সে বের হয় আর হিয়াকে বলে তারা কিংসুককে যতটা ভালোভাবে কিংসুক ততটা ভালো না। যাই হোক, তো তারা এরপর সবাই মিলে হিয়ার প্রোগ্রামে যায় যেখানে কিংসুক উপস্থিত ছিল। হিয়া তার গান গাইতে থাকে। এর মাঝেই কিংসুক চেষ্টা করে দিয়ার সাথে কথা বলতে, তবে দিয়া তো তাকে এড়িয়েই যায়। একসময় দিয়া তার কাজ আছে বলে সেখান থেকে উঠে চলে যেতে নেয়। তখনই কিংসুক তার সামনে হাঁটু গেড়ে বসে যায় আর তাকে সেই কথাটাই বলে যেই কথাটা সে গত 10 বছর ধরে দিয়াকে 1000 বার বলতে চেয়েছিল। সে এখানে তার ভালোবাসার কথা, তার মনের কথা দিয়াকে বলে দেয়। দিয়াও এখানে কি ভেবে যেন শেষ পর্যন্ত রাজি হয়ে যায়, আর এতে তো কিংসুকও প্রচন্ড খুশি হয়। হিয়া তখন মাইক্রোফোনে বলে তারা দুজন যেন একে অপরকে তাদের ভালোবাসার কথা জানাতে পারে, তাই তারা পুরো পরিবার মিলে আজকের এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল। তো দিয়াকেও এখানে দেখে বেশ খুশিই মনে হয়। আসলে দিয়া আগে কিংসুককে এড়িয়ে যেতে চাইতো, কারণ তার ধারণা ছিল হিয়া কিংসুককে পছন্দ করে। তবে আজ তার ধারণা ভুল প্রমাণিত হলো, তাই সে আজ খুব খুশি। তো দৃশ্য চলে আসে বর্তমানে। পুলিশ স্টেশন থেকে দিয়া তার বাড়িতে ফেরে। তার সাথে আসে জাভেদ খান। সঞ্জনা তখন বলে তাকে যে এখনই ফ্লাইট ধরার জন্য বেরিয়ে যেতে হবে। দিয়া তখন তাকে থাকার জন্য অনুরোধ করে, তবে সঞ্জনা বলে সে অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে যেতেই হবে। তো এরপর সঞ্জনা চলে যায়। তখন দিয়া জাভেদকে সেখানে বসতে দেয় আর তাকে কফি তৈরি করে দেয়। জাভেদও দিয়াকে এটা সেটা বলে তার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে, তবে কিছুতেই কোনো লাভ হয় না। সে তো তার বোনকে নিয়ে টেনশন করতেই থাকে। শেষ পর্যন্ত অফিসার তাকে বলে এমন সম্ভাবনাও আছে যে হিয়া পার্টিতে অনেক বেশি ড্রিঙ্ক করায় হয়তো অসুস্থ হয়ে পড়েছে আর কোনো বন্ধুর বাড়িতে বিশ্রাম নিচ্ছে। দিয়া তখন বলে এমনটা হলে হিয়া অবশ্যই তাকে একবার হলেও ফোন করে জানাতো। আর সবচেয়ে বড় কথা, এমন যদি হয়ে থাকে তাহলে ওই প্রাইভেট নাম্বার থেকে ফোন কলগুলো কেন আসছে আর কেই বা করছে। এই কথা শোনার পর তো জাভেদও আর তার কথার কোনো জবাব দিতে পারে না, তবে তাকে বলে তার পুরো ফোর্স সর্বাত্মক চেষ্টা করছে হিয়াকে যে কোনো ভাবে খুঁজে বের করার। তো যাই হোক, এরপর জাভেদ সেখান থেকে চলে যেতে নেয় আর দিয়াকে বিশ্রাম নিতে বলে। ঠিক এই সময়ই দিয়ার কাছে একটা ফোন আসে আর দিয়া তো পাগলের মতো করে ঘর থেকে বেরিয়ে পড়ে। জাভেদ তাকে বারবার জিজ্ঞেস করে কার ফোন এসেছে, কোথায় যাচ্ছেন, কিন্তু দিয়া তো কোনো কিছুই বলে না। বোঝাই যায় সে বড় কোনো দুঃসংবাদ শুনেছে। এরপরই আমরা দিয়াকে কিংসুকের হাসপাতালে দেখতে পাই। হিয়া ওই কাপলকে যে হাসপাতালের নাম বলেছিল সেটিতে কিংসুক চাকরি করে। দিয়া তো কিংসুককে দেখে পাগলের মতো জিজ্ঞেস করে তার বোনের কি হয়েছে। তো বেশ কিছুক্ষণ চুপ থেকে কিংসুক তাকে বলে হিয়ার সাথে শারীরিক নির্যাতন করা হয়েছে, আর শুধুমাত্র একজন নয় অনেকজন মিলে তাকে শারীরিকভাবে শোষণ করেছে। আর এর পরেই হয়তো তারা হিয়াকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল, অথবা হিয়া বেহুশ অবস্থায় নিজেই পানিতে পড়ে গেছে। এই কথাগুলো শুনে যেন
দিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। যাই হোক, এরপরই সে কিছুটা ধাতস্থ হয়ে তার বোনকে দেখতে যায়। তার অবস্থা দেখে দিয়া একেবারেই ভেঙে পড়ে। তো কিছুক্ষণ পরেই দেখা যায় হিয়ার খিঁচুনি শুরু হয়। আর এটা দেখেই দিয়া দৌড়ে গিয়ে কিংসুককে ডাকতে যায়। কিংসুক জাভেদ আর বর্মনের সাথে কথা বলছিল। তাদের সে হিয়ার অবস্থা সম্পর্কে বলে। তার অবস্থা খুবই খারাপ। ইন্টারনাল ব্লিডিং এর কারণে তার অবস্থা এখনো ভালো হচ্ছে না। ৭২ ঘন্টা তাকে লাইফ সাপোর্টে রাখতে হবে। এসব শুনে দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর আমাদের জাভেদ খানের ছোটবেলার এক ঝলক দেখানো হয়। সে বেশ হতদরিদ্র পরিবেশে বড় হয়েছিল। তার মা সেলাই করে পরিবার চালাতো। এলাকার এক বাজে লোক প্রায় তার মাকে শোষণ করত। তার বাবা এসব দেখে উল্টো তার মাকেই দোষারোপ করত আর অনেক মারধরও করত। এমন অসুস্থ পরিবেশে জাভেদ খানের বড় হওয়া। যাই হোক, তো এর পরপরই দেখা যায় এই গল্পে নতুন এক চরিত্রের আবির্ভাব ঘটে, যার নাম হলো ম্যাক। ম্যাক কারো সাথে বক্সিং খেলছিল আর তাকে মারতে মারতে প্রায় মেরেই ফেলছিল। তখনই সেখানে পুনি নামের এক মেয়ে আসে। তখন ম্যাকের বন্ধুরা পুনিকে বলে ম্যাককে থামাতে। শেষ পর্যন্ত ওই লোকটিকে একেবারে ধরাশায়ী করে ম্যাক ফিরে আসে। তারপরে আমরা পুনি আর ম্যাকের অন্তরঙ্গ মুহূর্ত দেখতে পাই এবং জানতে পারি ম্যাকের সাথে পুনির সম্পর্ক থাকলেও ম্যাকের বাবা পুনিকে ব্যবহার করে। পুনি আর তার বাবার দরিদ্রতার সুযোগ নিয়ে সে নানান সময় পুনিকে শারীরিকভাবে শোষণ করে। আর এই সব কিছু ম্যাক জানে। আজ যখন পুনি বলে ম্যাকের বাবা তার সাথে দেখা করতে আসবে, সে তো এটা শুনেই বেশ রেগে যায় আর সেখান থেকে চলে যেতে নেয়। পুনি তখন তাকে থামায় আর কাঁদতে কাঁদতে তাকে একটু সাহায্য করতে বলে। সে বলতে থাকে তার এসব আর ভালো লাগছে না, সে ম্যাককে ভালোবাসে। ম্যাক তখন তাচ্ছিল্যের সাথে বলে পুনির নিজেকেই নিজের সাহায্য করতে হবে। এরপরে আমরা ম্যাককে জিমে দেখি, যার সাথে জাভেদ খান দেখা করতে আসে। জাভেদ তাকে বলে সে হিয়ার ব্যাপারে ম্যাকের সাথে কথা বলতে চায়। আর তখনই দেখা যায় ম্যাক জাভেদকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। জাভেদও তার পেছন পেছন ছোটে আর অনেকক্ষণেই ছোটাছুটি চলে। তবে শেষ পর্যন্ত জাভেদ ম্যাককে ধরতে সক্ষম হয়। এরপর সে ম্যাককে জিজ্ঞেস করে সে কেন পালাচ্ছিল। ম্যাক বলে সে পালাচ্ছিল না, প্রতিদিনই সে জিমের পর এভাবে দৌড়ায়। জাভেদ তখন বলে তার গার্লফ্রেন্ড হিয়ার সাথে ভয়ানক শারীরিক নির্যাতন হয়েছে। এই কথা শুনে তো ম্যাক হেসে ফেলে আর জিজ্ঞেস করে সে নিশ্চিত যে জোরপূর্বক শারীরিক নির্যাতন হয়েছে। জাভেদ বলে নিশ্চিত, এরকমটাই হয়েছে এবং সন্দেহ এখন ম্যাকের উপর যাচ্ছে। ম্যাক তখন আরো বেশি হাসে আর বলে হিয়াকে তার জোর করার কিছু নেই, সে যখন চাইবে তখনই হিয়া তার সাথে রাত কাটাবে। জাভেদ তখন জিজ্ঞেস করে হিয়ার সাথে তার আগে থেকেই কি সম্পর্ক ছিল। ম্যাক বলে হ্যাঁ, অনেক আগে থেকেই সম্পর্ক ছিল এবং বেশ গভীর সম্পর্ক ছিল। তার সোশ্যাল মিডিয়ায় গেলেই জাভেদ এসবের প্রমাণ পাবে। ম্যাক তখন জাভেদকে চা খাওয়ার নিমন্ত্রণ জানায়। জাভেদ বলে তার প্রেমিকার এই অবস্থা, এই মুহূর্তে সে চা খেতে চাইছে কিভাবে। ম্যাক বলে জাভেদ যদি আগে থেকে হিয়াকে চিনতো তাহলে সে বুঝতো এটা বড় কোনো ব্যাপার না, একদিন তার সাথে এমন হতোই। এর কারণটা হলো হিয়ার চলাফেরা। তার চলাফেরা ছিল বেশ উশৃঙ্খল, যখন তখন ছেলেদের জড়িয়ে ধরত, বন্ধুদের সাথে যেখানে সেখানে চলে যেত, ছোট ছোট কাপড় পরে বাইরে বের হতো। এইসব যে করবে তার সাথে খারাপ ঘটনা তো একদিন না একদিন ঘটতে বাধ্য। এরপরই দৃশ্য অতীতে যায়। আমরা হিয়া আর ম্যাককে একসাথে দেখি। তাদের দুজনকে একসাথে দেখে বেশ খুশি মনে হয়। বিশেষ করে হিয়াকে দেখে বোঝা যায় যে ম্যাকের সাথে সে বেশ আনন্দে আছে আর ম্যাককে সে যথেষ্ট ভালোবাসে আর তার সাথে অনেক বেশি সময়ও কাটায়। দৃশ্য আসে বর্তমানে। আমরা দিয়াকে দেখি যে হিয়ার জন্য কিছু ওষুধ কিনছিল। তখনই কিংসুক এসে তাকে ডেকে নিয়ে যায় আর শান্ত হয়ে বসতে বলে। কিংসুক তাকে কিছু খাবার খেতে দেয়, না হয় সে তো অসুস্থ হয়ে পড়বে। দিয়াও অনেকক্ষণ পর কিছুটা সময় পেয়ে কান্না শুরু করে আর বলতে থাকে তাদের বাবা মা আজ আসবে, তাদের না জানি কি অবস্থা হবে হিয়াকে এই অবস্থায় দেখলে। কিংসুক তখন তাকে শান্ত করে। এরপর জিজ্ঞেস করে তার কি হিয়ার সাথে কথা হয়েছে, সে কি কিছু বলেছে। দিয়া বলে হিয়া ম্যাকের কথা জিজ্ঞেস করছিল। কিংসুক তখন জিজ্ঞেস করে হিয়া কি কলকাতায় ম্যাকের সাথে এসেছিল, কিন্তু দিয়া তো এসবের কিছুই জানে না। তখন কিংসুক বলে জাভেদ আজ হিয়ার স্টেটমেন্ট নেয়ার ব্যাপারে কথা বলছিল, তবে তার মনে হচ্ছে জাভেদ এই কেস নিয়ে খুব বেশি কিছু করতে পারবে না, কারণ বৃষ্টির কারণে ঘটনার সব ধরনের প্রমাণ ধুয়ে মুছে গেছে।
তবে দিয়ার ধারণা হলো জাভেদ যেহেতু যথেষ্ট উপযুক্ত লোক আর তার সাহায্য করার মানসিকতা আছে, তাই সে কিছু না কিছু একটা ঠিকই করে ফেলবে। ওদিকে হিয়ার জ্ঞান ফিরলে সে প্রচন্ড চিৎকার করে আর অনেক কাঁদতে থাকে, আর এতে তার পুরো শরীর কাঁপতে শুরু করে। কিংসুক তখন কোনো মতে তাকে ধরে ফেলে আর সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে জাভেদ ম্যাককে গ্রেফতার করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে ম্যাক বেশ অদ্ভুত আচরণ করতে থাকে, যেন সে বেশ ফুর্তিতে আছে। জাভেদ তখন তাকে আবারও জিজ্ঞেস করে তার কেন মনে হয় দিয়ার সাথে একদিন না একদিন এমনটা ঘটত। তখন ম্যাক বলে তার আর হিয়ার শেষবার দেখা হয় একটা ডিস্কোতে, যেখানে তার রাহুল এবং স্যান্ডির সাথেও দেখা হয়। এই দুজনের সাথে দেখা হওয়ার পর হিয়া এমন ভান করছিল যেন সে হিয়ার জন্য একটা বোঝা। এসব শুনে জাভেদ জিজ্ঞেস করে এই দুইজনকে। ম্যাক তখন বলে এই দুইজনের মধ্যে একজন হিয়াকে সরাসরি আর একজন ইন্টারনেটে তার সাথে আজে বাজে কাজ করার হুমকি দিয়েছিল, অথচ হিয়া ওই দুইজনকে এমনভাবে জড়িয়ে ধরছিল যেন তারা অনেক পুরনো বন্ধু। এমন মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটবে না তো কার সাথে ঘটবে? ম্যাক আরো বলে মেয়েদের আর ছেলেদের মধ্যে একটা পার্থক্য থাকে, যেই পার্থক্যটা ভালো পরিবারের মেয়েরা বজায় রাখে, হিয়ার মতো মেয়েরা রাখে না। টাইট কাপড় পরে ছেলেদের জড়িয়ে ধরলে ছেলেরা তো ভাববেই তাদের নিমন্ত্রণ জানানো হচ্ছে। এতে তো ছেলেদের কোনো দোষ নেই যে তাকে বাজে কাজ করার হুমকি দিয়েছে। তার সাথে এভাবে জড়িয়ে ধরে কথা বললে, নাচানাচি করলে এমনটা তো হবেই। তো দৃশ্য চলে যায় সেখানে যেদিন কলকাতায় ডিস্কোতে শেষবারের মতো ম্যাকের সাথে হিয়ার দেখা হয়, অর্থাৎ দুর্ঘটনার দিন। ম্যাক সেদিন সেখানে পুনির সাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল। এমন সময় সে শুনতে পায় হিয়া চলে এসেছে। আমরা বুঝতে পারি পুনিও হিয়ার ব্যাপারটা জানে আর সেই সব কিছু মেনে নিয়ে এই সম্পর্ক চালাচ্ছে। তো হিয়া সেখানে এলে ম্যাক এমন ভান করে যেন সে খুব খুশি হয়েছে, তাই সে হিয়াকে জড়িয়ে ধরে আর তাকে তার প্রিন্সেস বলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তো সেখানে দেখা যায় ম্যাকের বন্ধু লাকিও ছিল, যে বেশ খানিকটা মেয়েলি। তাকে নিয়ে সব বন্ধুরা সব সময় মজা করতে থাকে। আজও ম্যাক এবং বাকিরা সেই মজাই শুরু করে দেয়। হিয়া তখন খুব রেগে যায় আর বলে কারো সাথে এমন আচরণ করা উচিত না। ম্যাক তখন তার কাছে ক্ষমা চাইলে হিয়া স্বাভাবিক হয় আর তারা পার্টি শুরু করে। হিয়া তখন ড্রিঙ্ক করতে করতে একটু বেশিই করে ফেলে। এই সময় তার ফোন আসলে সে কথা বলার জন্য বাইরে যায়। বাইরে আমরা স্যান্ডিকে তার দল সহ দেখি। এই স্যান্ডি হলো বছরখানেক আগে পুলিশ স্টেশনে হিয়ার সাথে ঝামেলা হওয়া সেই অভিষেক। তো সে তখন হিয়াকে বলে সে যা কিছু করেছে তার জন্য যেন হিয়া তাকে ক্ষমা করে দেয় আর হিয়া যেন তার সাথে নতুন করে বন্ধুত্ব শুরু করে। হিয়া তখন বলে সে ব্যাপারটা ভেবে দেখবে। তো এরপর সে ভেতরে গেলে আমরা রাহুলকেও দেখতে পাই। রাহুল হিয়ার সাথে একই কথা বলে আর এই সব কিছু লক্ষ্য করে ম্যাক এই জন্য হিয়ার আড়ালে তাকে বেশ গালমন্দ করে। তো হিয়া রাহুলের সাথে যেখানে কথা বলছিল ম্যাক সেখানে গিয়ে দাঁড়ায়। রাহুল তখন নিজের পরিচয় দেয় এই বলে যে তার আর হিয়ার বেশ অন্ধকার অতীত আছে, তবে তারা এই সব কিছু মনে রাখতে চায় না। তখন হিয়াও তার কথায় সম্মতি জানায়। এরপর হিয়াকে দেখা যায় যে স্যান্ডি আর রাহুলের সাথে ডান্স ফ্লোরে নাচছে আর দূর থেকে ক্ষুব্ধ হয়ে এই সব কিছু দেখছিল ম্যাক। এরপরে দৃশ্য বর্তমানে চলে আসে আর আমরা আবারও হাসপাতালের দৃশ্য দেখতে পাই, যেখানে হিয়ার পরিবার চলে এসেছে। হিয়াকে দেখে তার ভাই রিয়ান বলে সে এসব কিছুর সাথে নিজেকে জড়াতে চায় না, কারণ তার একটি সম্মান আছে। এই কথা বলেই সে চলে যায়। বুঝুন কতটা সেলফিশ ভাই। যাই হোক, তো এরপরই হিয়ার বাবা কিংসুককে জিজ্ঞেস করে হিয়া সুস্থ হতে কতটা সময় লাগবে। তখন দিয়া বলে অন্য রোগীদের তুলনায় সে খুব দ্রুত রিকভার করছে, তার শারীরিক সুস্থতা আসতে বেশি দেরি নেই, তবে মানসিকভাবে তার সুস্থ হতে সময় লাগবে। সে অন্যদের চেয়ে অনেক বেশি শক্ত, তাই আশা করা যায় সে খুব দ্রুত শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে। তখন হিয়ার বাবা বলে কিন্তু তারা তো শক্ত নয়, তারা কিভাবে এই ঘটনা থেকে নিজেদের বের করে আনবে? এই কথা শুনে দিয়া বলতে থাকে তাদের এসব নিয়ে এখন কথা বলার কোনো প্রয়োজন নেই, তবুও যদি কথা বলতে চায় তারা যেন কেবিন থেকে বের হয়ে কথা বলে। দিয়ার বাবা বলে এই হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর হিয়া কোথায় থাকবে? দিয়া তো এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে সে ঘরে থাকবে, আর কোথায় বা থাকবে? এসব নিয়ে কথা বলার এখন কোনো প্রয়োজন নেই, তো সবকিছু দিয়াই সামলে নেবে। তবে দিয়ার বাবাকে দেখে মনে হচ্ছে সে এসব কিছু কোনোভাবেই মেনে নিতে পারছে না। হিয়ার মা তখন তাকে জিজ্ঞেস করে সে এসব কেন করলো। এটা বলেই সে কাঁদতে কাঁদতে উঠে যায়। দেখে মনে হচ্ছে তারা ধরে নিয়েছে হিয়ার ভুলের কারণেই এত বড় ঘটনা ঘটেছে। এদিকে জাভেদের পর স্যান্ডিকে ডেকে নিয়ে আসে। সে বেশ ভয় পেয়ে আছে। সে বারবার বলতে থাকে সে কিছুই করেনি, হিয়া তার বন্ধু। সে হিয়াকে
তাকে নিয়ে বরং চিন্তিত। জাভেদ তখন জিজ্ঞেস করে, বন্ধু হলে সে তাকে বাজে কাজ করার হুমকি কেন দিয়েছে? স্যান্ডি তখন বলে, সে তো বহু আগে দিয়েছে, আর তার জন্য সেই ঘটনার দিনই তাকে সরি বলেছে। জাভেদ জিজ্ঞেস করে, সে ওই ডিস্কোতে কেন গিয়েছিল? স্যান্ডি বলে, সে বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিল। পরে হিয়া সেখানে ম্যাকের সাথে আসে। স্যান্ডি এবার জিজ্ঞেস করে সে হিয়ার সাথে দেখা করতে চায়, হিয়া কোন হাসপাতালে আছে। জাভেদ তো এই সবকিছু শুনে হাসে আর স্যান্ডিকে সেই ঘরে একা রেখেই বেরিয়ে যায়। তখন দেখা যায় হিয়া ছাড়া তার পুরো পরিবার দিয়ার বাড়িতে। রিয়ান তো এসব নিয়ে বেশ রেগে আছে। সে বলে তার নতুন ব্যবসা শুরু হতে যাচ্ছে, মানুষ যদি তার সম্পর্কে জানে তাহলে তার সম্মানটা কোথায় থাকবে? যে বাড়ির মেয়েরা এমন, সে বাড়ির ছেলের সাথে কেউ ব্যবসা করতে চাইবে না। দিয়া তখন বলে, এমন মেয়ে বলতে সে কি বুঝাতে চাইছে? হিয়া একজন ভিকটিম, তার সাথে অপরাধ হয়েছে, সে তো নিজের ইচ্ছায় কিছু করেনি। এরপর দিয়া তার মাকে বলে হিয়ার এখন যেই অবস্থা তার অনেক বেশি ভালোবাসা আর যত্নের প্রয়োজন, সে তাদের বাড়ির সবার ছোট। রিয়ান তখন নিজেকেই দোষ দেয়, কারণ সে কখনো হিয়াকে আটকায়নি। সে এক এক সময় এক এক ছেলের সাথে ঘুরতে গিয়েছে, রিয়ান নিষেধ করেনি। এরপর রিয়ান তার বাবাকে বলে তারা যা খুশি তাই করতে পারে, রিয়ান এসবের মধ্যে থাকতে চায় না। এই বলেই সে ঘর থেকে বেরিয়ে যায়। দিয়া যখন তার বাবা মাকে স্পষ্ট স্বরে বলে তারা যেন এটা মনে রাখে হিয়ার কোনো দোষ নেই, আর যারা হিয়ার সাথে এমন করেছে তাদেরকে সে ছাড়বে না, তখন হিয়ার মা তাকে বলে সে কিছুই করবে না। সে যদি কিছু করে তাহলে যা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না, বরং সোসাইটিতে তাদের অনেক বেশি বদনাম হবে। দিয়ার বাবাও তখন উঠে দাঁড়ায় আর নরম স্বরে বলে দিয়ার বিয়ের বয়স হয়েছে, কেউ তাদের সাথে সম্বন্ধ করতে চাইবে না। হিয়ার এই ব্যাপারটা জানার পর আত্মীয়রাও তাদের সাথে সম্পর্ক রাখতে চাইবে না। দিয়া তো এই সব কিছু মানতে একেবারেই রাজি না। তার তো তার পরিবারের এসব কথাবার্তার চিন্তাধারা দেখে খুবই অদ্ভুত লাগতে থাকে। তো এরপর সে বলতে থাকে যেই আত্মীয়রা এমন অবস্থায় তাদের সাথে সম্পর্ক রাখতে চাইবে না, তারা তো তাদের জীবনে না থাকাটাই ভালো। তখন তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে কেন সম্মানের জন্য দিয়ার চুপ থাকা উচিত। দিয়াও চুপচাপ সবকিছু শোনে, কিন্তু এরপর সে তার বাবাকে তার শেষ কথা জানিয়ে দেয়। সে হিয়ার সাথে এমন করা লোকদেরকে অবশ্যই শাস্তি দিবে। এই বলেই সে ঘর থেকে বেরিয়ে যায়। ওদিকে আমরা জাভেদের ইন্টারোগেশন রুমে এবার রাহুলকে দেখি। রাহুলের কাছ থেকে জানা যায় সে শুধু হিয়াকে নয়, তার বোন দিয়াকে নিয়েও বাজে কমেন্ট করেছে। হিয়াকে তো সে সরি বলেছে, দিয়াকেও সরি বলতে চায়। এসব নিয়ে খুবই অপরাধ বোধে ভুগছে সে। তো এখানে রাহুলের কাছ থেকে কিছু নতুন তথ্য পাওয়া যায়, আর তা হলো সে রাতে হিয়ার সাথে ম্যাকের অনেক বড় ঝগড়া হয়েছিল। হিয়া ম্যাককে চড় মেরে সেখান থেকে বেরিয়ে যায়। তো এই কথা জানার পরই জাভেদ চলে যায় ওই পাবে যেখানে এই ঘটনা ঘটে। পাবের সবাইও বলে হ্যাঁ, সেদিন হিয়া ম্যাককে চড় মেরে বের হয়ে গিয়েছিল। ওয়েটারদের মতেও হিয়া যেই ছেলের সাথে এসেছিল তার সাথে সময় না কাটিয়ে অন্য ছেলেদের সাথে বেশি সময় কাটাচ্ছিল সে। ওদিকে দিয়াকে আমরা কিংসুকের সাথে দেখতে পাই। সে কিংসুককে বলে সে কখনো কল্পনা করেনি তার বাবা মা কিংবা ভাই এমন ধারণা পোষণ করতে পারে। আজ যখন হিয়ার তার বাবা মাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তারা হিয়াকে নিয়ে এসব বলছে। দিয়া তো বুঝতেই পারছে না সে সবকিছু কিভাবে সামলাবে। কিংসুক তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে সব ঠিক হয়ে যাবে। এই সময় ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে বলা হয় তার সাথে 8টায় ওই পাবে দেখা করতে, কিন্তু সেই নাম্বারে কল ব্যাক করলে কেউই ফোন রিসিভ করে না। এরপরে দিয়া আর কিংসুক চলে যায় হাসপাতালে, যেখানে জাভেদ অপেক্ষা করছিল। দিয়া তখন তাকে ওই মেসেজগুলো দেখায়। জাভেদ বলে তার কাছে ম্যাক ছেলেটাকে সুবিধার মনে হয়নি, ছেলেটার ভেতর কোনো একটা গন্ডগোল আছে। তার ধারণা হিয়ার এই ঘটনার সাথে কোনো না কোনো ভাবে ম্যাক জড়িত। তো তারা এসব কথা বলতে বলতে হিয়ার ক্যাবিনে ঢুকতেই একেবারে অবাক হয়ে যায়, কারণ তারা দেখে সেখানে তো স্বয়ং ম্যাক হিয়ার হাত ধরে বসে আছে আর অনেক কান্না করছে। তাদের দেখে ম্যাক কাঁদতে কাঁদতেই বলে হিয়ার সাথে এমনটা হওয়া উচিত হয়নি। দিয়া তখন ম্যাককে জিজ্ঞেস করে হিয়া কি তার সাথে কলকাতা এসেছে? ম্যাক বলে হ্যাঁ, তারা দুজন একসাথেই এসেছিল। হিয়া তাকে বলেছিল সে তার বোনকে মিস করছে, তাই কলকাতা যেতে চায়। তাই ম্যাক আর কোনো কথা না বলে তাকে নিয়ে কলকাতা চলে এসেছে আর তাকে দিয়ার বাড়িতে নামিয়ে দিয়েছে। এরপর তারা ঠিক করেছিল বিকালবেলা তারা পাবে দেখা করবে। এরপরই ম্যাক বলতে থাকে সবকিছু তার জন্য হয়েছে। এই বলে সে দিয়ার পায়ের কাছে বসে পড়ে আর তাকে সরি বলতে থাকে। দিয়া তখন তাকে জিজ্ঞেস করে সে সরি কেন বলছে। ম্যাক বলে সে যদি সেদিন চলে না এসে
হিয়ার সাথে থাকতো তাহলে হিয়ার সাথে কেউ এমনটা করার সাহস পেত না। দিয়া তখন জিজ্ঞেস করে সে কেন হিয়াকে রেখে চলে এলো। ম্যাক বলে আসলে তাদের মধ্যে ঝগড়া হয়ে গিয়েছিল, তাই সে ওখান থেকে চলে আসে। জাভেদ তখন অবাক হয়ে ম্যাককে দেখছিল। তার আগের দেখা ম্যাকের সাথে এই ম্যাককে সে মেলাতে পারছিল না, তাই সে অবাক হয়েই জিজ্ঞেস করে তাদের দুজনের ঝগড়া হলো কি নিয়ে। তো তখন দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা ওই পাব দেখতে পাই। দেখা যায় ম্যাক রেগে গিয়ে হিয়াকে জিজ্ঞেস করছে সে কেন স্যান্ডি কিংবা রাহুলের সাথে এত ভালো ব্যবহার করছে। সে কি ভুলে গিয়েছে তারা তাকে কোন ধরনের হুমকি দিয়েছিল? এরপরও কি তার উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা? হিয়া এসব শুনে বলে সে সবকিছু ভুলে গেছে। মানুষ তো অনেক ভুলই করে, তবে তারা তো ভুল বুঝে তার কাছে ক্ষমাও চেয়েছে, তাই সেও তাদের আগের করা ভুলগুলোকে মাফ করে দিয়েছে। তবে ম্যাক এসব কথা মানতে চায় না আর হিয়ার সাথে অনেক বাজে ব্যবহার করতে থাকে আর একসময় হিয়াকে ধাক্কা দিয়ে বসে। বিনিময়ে হিয়াও তাকে চড় মেরে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ হিয়া আর ম্যাকের কিভাবে পরিচয় হলো তা আমরা জানতে পারি। একটি প্রোগ্রামে হিয়ার ব্যান্ডের ড্রামার পাবলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হিয়া তো এই নিয়ে অনেক টেনশনে পড়ে যায় যে তার প্রোগ্রাম কিভাবে হবে এখন, তাই সে একের পর এক পাবলোকে ফোন দিয়েই যায়। তবে পাবলো তো ফোনই রিসিভ করে না। হিয়া তো অনেক বেশি ঘাবড়ে যায় আর অন্যরা তখন হিয়াকেই দোষারোপ করতে থাকে, কারণ হিয়াই পাবলোকে ড্রামার হিসেবে দলে রেখেছে। তখনই একজন এসে বলে সে বাইরে পাবলোকে দেখেছে, আর এই কথা শুনে তারা সবাই ছুটে চলে যায় বাইরে আর পাবলোকে দেখে সে এক মেয়ের সাথে ফ্লার্ট করছে। তো তাকে তখন জিজ্ঞেস করা হয় সে কেন ফোন রিসিভ করছিল না আর অনুষ্ঠানে কেন দেরি করে এসেছে। কিন্তু দেখা যায় এই ফোন না ধরার আর অনুষ্ঠানে দেরি করে আসার ব্যাপারটা পাবলো একেবারেই গুরুত্ব সহকারে নেয় না। এতে তো ব্যান্ডের বাকিরা খুব বেশি রেগে যায় আর তাকে অনেক গালমন্দ করতে থাকে। তখন পাবলোও তাই করে। পাবলো এমন সব আজে বাজে কথা বলতে থাকে যে সবাই ক্ষেপে যায়। হিয়াকে নিয়েও পাবলো নোংরা নোংরা কথা বলে। এতে তো হিয়া প্রচন্ড রেগে যায় আর পাবলোকে সজোরে একটা চড় বসিয়ে দেয়। পাবলো তখনই এই ব্যান্ড ছেড়ে চলে যায়। হিয়ারা তো এবার বড় টেনশনে পড়ে যায়। তারা এবার আরেকজন নতুন ড্রামার কিভাবে পাবে? ড্রামার না হলে তো তারা প্রোগ্রামটা কন্টিনিউ করতে পারবে না। তো ঠিক তখনই সেখানে প্রকট হয় মাখনলাল শর্মা ওরফে ম্যাক। ম্যাক বলে সে তাদের ভক্ত আর তাদের সবগুলো গানের মিউজিক সে জানে। সে নিজেই ড্রাম বাজাতে পারে আর সে তাদের সাহায্যও করতে পারবে। কিন্তু হিয়ারা নিশ্চিত ছিল না যে ম্যাক আসলেই তাদের সাহায্য করতে পারবে কিনা। তবে তাদের হাতে তো আর কোনো উপায় নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই তাদের শো শুরু হবে আর তাদের ড্রামার এই মুহূর্তে অনুপস্থিত। তো শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে তাদেরকে ম্যাককে ড্রামার হিসেবে নিতে হয়। আর এরপর দেখা যায় ম্যাক খুব ভালো ড্রাম বাজায় আর তাদের এই শোটা সবাই অনেক বেশি এনজয় করে। দৃশ্য বর্তমানে আসে। কিংসুক যখন হিয়াকে ওষুধ দিচ্ছিল তখন সে নার্সকে বলে দেয় কিংসুকের অনুমতি ছাড়া যেন নার্স কাউকে হিয়ার রুমে আসতে না দেয়। তো এরপরই হিয়ার জ্ঞান ফিরে আসলে হিয়া কিংসুককে জিজ্ঞেস করে সবাই কি তার উপর রেগে আছে। কিংসুক তখন তাকে এসব উল্টোপাল্টা চিন্তা করতে নিষেধ করে আর তাকে একটু শান্ত থাকতে বলে। ওদিকে পুনি ম্যাককে বারবার কল দেয় আর তার কাছে যেতে বলে। তবে ম্যাক বলে সে এখন হিয়াকে রেখে আসতে পারবে না, তার কাছে এখন হিয়ার কাছে থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এরপর সে হিয়ার মাথা নিজের কোলে রেখে তাকে ঘুম পাড়ানি গান গেয়ে শোনাতে থাকে। কিংসুকের কাছে ম্যাক অনুমতি চায় হিয়ার কাছে কিছুটা সময় থাকার জন্য। তো এই সব কিছু দেখে কেন যেন জাভেদ হিসাব মেলাতে পারে না। সে চুপচাপ সেখান থেকে চলে আসে। তখনই তার পেছন পেছন যায় দিয়া আর তাকে জিজ্ঞেস করে জাভেদ কেন চলে এলো। জাভেদ বলে অপরাধীর ব্যাপারে পুলিশের এক ধরনের সিক্সথ সেন্স কাজ করে আর যা থেকে সে বুঝতে পারছে ম্যাক মিথ্যে কথা বলছে। দিয়া এটা শুনে বলে ম্যাক আর হিয়া তারা দুজন তো খুবই ভালো বন্ধু। হিয়া তো তাকে খুব ভালোবাসে। প্রথমবার যখন তাদের দেখা হয় তখন দিয়াও সেখানে ছিল আর ম্যাক হিয়াকে অনেক বেশি সাহায্যও করেছিল। তার কথার জবাবে জাভেদ আর কিছুই বলে না। তো এরপর দেখা যায় জাভেদ নিজের ল্যাপটপে ম্যাককে ইন্টারোগেট করার ভিডিওগুলো দেখতে থাকে। হঠাৎই কিছু একটা দেখে সে সাথে সাথে চলে আসে কিংসুকের কাছে আর বলে সে হিয়াকে আজই প্রশ্ন করতে চায়। ডাক্তার হিসেবে কিংসুক তো তার অনুমতি দেয় না, কিন্তু জাভেদ বলে তাদের পুলিশের কথা মেনে চলতে হবে। তারা যদি চায় অপরাধী ধরা পড়ুক তাহলে তাদেরকে এটা করতেই হবে। দিয়া তখন কিংসুককে বলে তাদের এখন পাবে যাওয়া উচিত, 8টা বাজতে চলল। তবে জাভেদ কিংসুককে যেতে মানা করে
কারণ ম্যাক এখনো হিয়ার সাথে আছে। সে হিয়াকে ম্যাকের সাথে একা ছাড়তে রাজি নয়। তাই জাভেদ কিংসুককে বলে সে যেন তাদের উপর খেয়াল রাখে। আর এরপরই জাভেদ এবং দিয়া চলে যায় ওই পাবে। অনেকক্ষণ বসে থাকার পর যখন দিয়া ওয়াশরুমে যায় তখনই ওই পাবের একজন কর্মচারী বলে সে দিয়াকে কিছু কথা বলতে চায়। তখনই তাকে চেপে ধরে দিয়া বলতে থাকে সে নিশ্চয়ই জানে হিয়ার অপরাধীকে, তাই সে যেন দ্রুত বলে দেয়। তখন সে বলে সে যা জানে তা বলার জন্য 1 লক্ষ টাকা লাগবে। তো ঠিক তখনই সেখানে জাভেদ চলে আসে। জাভেদ তাকে জিজ্ঞেস করে সে মেসেজ কেন করেছিল, সে কি জানে। তখন ওই ওয়েট্রেস মেয়েটি বলে সে কোনো মেসেজ করেনি, সে কিছুই জানে না। এই ব্যাপারে তার কাছে একটি তথ্য আছে যা সে দিয়াকে বলতে চাইছিল। জাভেদ আর দিয়া বুঝতে পারে যে তাদের এখানে আসতে বলেছে সেই ওয়েট্রেস মেয়েটি নয়। ওদিকে লাকি যায় পুনির বাড়িতে পুনির সাথে দেখা করতে, কিন্তু তখনই তরল কিছুর উপর পা পিছলে সে সেখানেই পড়ে যায়। আর তখনই সে হতভম্ব হয়ে দেখে সে যেই তরলে পিছলে পড়েছে সেটি আর কিছু নয়, রক্ত। আর দেয়ালেও কেউ রক্ত দিয়ে লিখে রেখেছে আই অ্যাম ব্যাড। তো হাসপাতাল থেকে বের হয়ে জাভেদ আর দিয়া জাভেদের গাড়িতে ওঠে। জাভেদ তখন লক্ষ্য করে তার গাড়ি দেখে একটি মোটরসাইকেল স্পিড অনেক বাড়িয়ে দিয়েছে। এটা দেখেই তার সন্দেহ হয়, তাই সে তার পেছন পেছন যায় আর তাদেরকে ধরেও ফেলে। তবে দেখা যায় লোকগুলো সন্দেহজনক কিছু করছিল না, তারা রক্তের জন্য গিয়েছিল। তারা ভেবেছিল তারা সিগন্যাল ব্রেক করেছে দেখে জাভেদ তাদের মামলা দিতে আসছে, তাই তারা স্পিড বাড়িয়ে দিয়েছিল। তো তাদের কাছে কিছু না পেয়ে জাভেদ আবারও গাড়িতে ফিরে আসে। তখন দিয়া বলে মাথা গরম করলে এমনটাই হয়। জাভেদ যদি পাবে মাথা গরম না করে মেয়েটার সাথে নরম করে কথা বলতো, মেয়েটা নিশ্চয়ই কোনো না কোনো তথ্য দিত। কিন্তু জাভেদের তো এই ধারণা না। সে ভাবতে থাকে ওই মেয়ে আসলে কিছুই জানে না, সে শুধুমাত্র টাকা খাওয়ার জন্যই এমনটা বলছে। দিয়া তখন বলে মেয়েটি সেদিন পাবে ছিল, সে কিছু না কিছু নিশ্চয়ই জানে। দিয়া তো জাভেদের এইসব আচরণে অনেক বেশি রেগে যায় আর তাকে এক গাদা কথা শোনাতে থাকে, কিন্তু জাভেদ তাকে কিছুই বলে না। সে চুপচাপ শুধু সবকিছু শুনে যায়। তো এরপরই জাভেদ দিয়াকে হাসপাতালে নামিয়ে দিয়ে চলে যায়। আমরা এরপর জাভেদের অতীতের একটি ফ্ল্যাশব্যাক দেখি। জাভেদের মা জাভেদকে বলছিল তাকে পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে হবে, এই বস্তি থেকে বের হতে হবে। এই সময় জাভেদের বাবা চলে আসে আর জাভেদের মাকে ভীষণ মারতে থাকে। জাভেদের বাবার ধারণা জাভেদ তার নিজের সন্তান নয়। এই সব কিছু নিয়ে সব সময় তাদের খিটমিট লেগেই থাকতো। তো জাভেদের মাকে মারতে দেখে জাভেদ তো প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। আর এই সব কিছু স্বপ্নে দেখে বর্তমানে জাভেদের ঘুম হঠাৎই ভেঙে যায়। তখনই জাভেদ তার মায়ের সেই সেলাই মেশিনটার পাশে গিয়ে বসে থাকে। দৃশ্য এরপর চলে যায় ওই পাবে ঘটনার দিনে। তো ম্যাককে চড় মারার পর হিয়া চুপচাপ বসে ড্রিঙ্ক করতে থাকে। ম্যাক তখন পাব থেকে বেরিয়ে যায় আর বাইরে গিয়েই ফোনে তার বন্ধুদের কিছু একটা বলে। ম্যাকের এক বন্ধু তখন হিয়াকে 1 বোতল বিয়ার এনে দেয়। তো এই বিয়ার খাওয়ার পরেই হিয়ার কিছু একটা হয়। সে ঠিক মতো হাঁটতেও পারে না আর কথাও বলতে পারছিল না। সে এক প্রকার টলতে থাকে, কিন্তু এভাবেই সে কোনো মতে ওয়াশরুমে যায় আর সেখানে গিয়েই মেঝেতে পড়ে যায়। সেই সময় লাকি এসে তাকে সামলানোর চেষ্টা করে। তো দৃশ্য আসে বর্তমানে আর আমরা দেখতে পাই হাসপাতালের চিত্র। জাভেদ আজকে হিয়াকে জিজ্ঞাসাবাদ করবে। সে বলে ওই দিন কেউ একজন হিয়াকে মাদক দেয়। তার যখন হুঁশ ছিল না তখনই তাকে একটি পুরো দল তুলে নিয়ে টর্চার করে। তো জাভেদ জিজ্ঞেস করে তার ওইসব ঘটনার কিছু মনে আছে কিনা, কিন্তু এই সব কথা শুনতেই হিয়া প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সে অপ্রকৃতস্থর মতো বারবার বলতে থাকে তার খুব খারাপ লাগছে, তার খুব ব্যথা হচ্ছে। কিংসুক এবার রেগে যায় আর জাভেদকে সেখান থেকে বের করে দেয়। এরপরে সে ইনজেকশন দিয়ে হিয়াকে ঘুম পাড়িয়ে শান্ত করে। তো এরপর দেখা যায় দিয়া আর জাভেদ বাইরে একটি ক্যাফেতে বসে। জাভেদ বলে এই সব কিছুর পেছনে ম্যাকই আছে, তবে সে এত ভালো অভিনয় কিভাবে করছে সেটাই তো বড় প্রশ্ন। দিয়া বলে হিয়ার ম্যাককে নিয়ে কোনো রকমের অভিযোগ বা সন্দেহ নেই। সেদিন হিয়ার আগেই ম্যাক পাব থেকে বেরিয়ে পড়ে, এরপরেই কেউ একজন তাকে মাদক দেয়। তাহলে এই সব কিছু কিভাবে ম্যাক করেছে? জাভেদ তখন বলে এই ঘটনায় অনেক ফাঁক ফোকর আছে,
তবে এর পেছনে যে ম্যাক আছে সেটাও কিন্তু সত্য। তো তারা কথা বলছিল, এই সময়ই সেখানে কিংসুক চলে আসে আর বলে তাদের দুজনের বর্মনের কাছে যাওয়ার কথা, আর তারা এখানে বসে আছে। এই কথা শুনে এবার জাভেদ রেগে যায় আর বলতে থাকে সে এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার, তাই সে যা বলবে তাদেরকে সেটাই করতে হবে। ম্যাক তাদের প্রাইম সাসপেক্ট, তাই ম্যাকের কাছে হিয়াকে রেখে তারা দুজন একসাথে যেতে পারবে না। তাই কিংসুক যেন এখানে থাকে, জাভেদ দিয়ার সাথে যাবে। কিংসুকও তখন তার কথায় রাজি হয়, তবে মনে হয় জাভেদের বারবার দিয়ার সাথে থাকতে চাওয়ার ব্যাপারটা কিংসুকের ভালো লাগছে না। তো জাভেদ সেদিন আরো দুজন জুনিয়র অফিসারকে ডেকে নেয় তাকে এই কেসে সাহায্য করার জন্য। তো এদের মধ্যে একজনের নাম সুদীপ আর একজনের নাম মৌসুমী। জাভেদ তাদের সব কিছু খুলে বলে, সে তাদের সব সাসপেক্টদের ছবি দেয় আর বলে তাদের দুজনকে এখন যতটা পারা যায় সাসপেক্টদের তথ্য জোগাড় করতে হবে। মৌসুমী বলে সে তথ্য জোগাড় করে ফেলবে আর অ্যারেস্ট ওয়ারেন্টেরও ব্যবস্থা করবে, তবে সে নিজে একবার জিজ্ঞাসাবাদ করতে চায়। মৌসুমী যেহেতু একজন মেয়ে, তাই সে একটা মেয়ের সাথে হওয়া এই অত্যাচারের জিজ্ঞাসাবাদে সরাসরি থাকতে চায়। জাভেদও তখন তার কথায় সম্মতি জানায়। এরপরে মৌসুমী আর সুদীপের কাজ শুরু হয়। তারা বিভিন্ন জায়গায় যেতে থাকে আর সাসপেক্টদের সম্পর্কে সব ধরনের তথ্য জোগাড় করতে থাকে। তো এইভাবে বেশ কয়েকদিন পর তদন্ত শেষ হলে তারা জাভেদকে এসে বলে সেই রাতে একই ঘটনা তিনজন মেয়ের সাথে ঘটেছে, তার মধ্যে দুজন বাঁচতে পারেনি, তারা মারা গেছে আর তাদের কোনো রিপোর্টও ফাইল হয়নি থানায়। শুধুমাত্র বেঁচে গেছে হিয়া। আর রাহুলের সেই রাতে মোবাইলের লোকেশন বারবার চেঞ্জ হচ্ছিল, তার লোকেশন গঙ্গার ধারেও পাওয়া যায়, অর্থাৎ যেখানে হিয়া ডুবেছিল। আর শেষ পর্যন্ত সে তার যাত্রা শেষ করে একটি হোটেলে। আর স্যান্ডির লোকেশন ছিল একটি ডান্স বারে এবং সেখান থেকে খারাপ পাড়া। অদ্ভুত হলো ম্যাকের লোকেশন তাদের সন্দেহের পক্ষে যাচ্ছে না। ঘটনার 1 ঘন্টা আগে থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত সে সেন্ট্রাল কলকাতার একটা ফ্ল্যাটেই ছিল, অন্য কোথাও যায়নি। তো এই সব কিছু শুনে জাভেদ তাদেরকে বলে তারা যেন খুব ভালো করে তদন্ত করে, কারণ এই কেসটি তার জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রায় তার পরিবারের মানুষের মতো। মৌসুমী এটা শুনে বলে এই ধরনের কেস সে নিজেই খুব গুরুত্বের সাথে দেখে। ওদিকে হিয়ার বাবা এসে তাদের বলে রিয়ান জানিয়েছে তারা যেন বাড়ি ফেরার সময় দিনের ফ্লাইটে না গিয়ে রাতের ফ্লাইটে যায়, তাহলে হিয়া কারো চোখেই পড়বে না। দিয়া তো এই কথা শুনে রেগে যায় আর বলতে থাকে হিয়া কোনো অপরাধী নয় যে তাকে সবার নজর এড়িয়ে চলতে হবে। তবে দেখা যায় তার বাবা মা দুজনেই রিয়ানের পক্ষে কথা বলে, তাই তাদের আর কিছুই করার থাকে না। ওদিকে মৌসুমী জাভেদকে ফোন করে জানায় যে ফ্ল্যাটে ম্যাক থাকতো সেই ফ্ল্যাটে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। দৃশ্যের পর চলে যায় ঘটনার 2 মাস পরে। হিয়ার বাবা মা দুজনেই খুবই চিন্তিত, কারণ হিয়ার ঘটনা নিয়ে অবশেষে কেস হতে চলেছে। এখন তো তাদের নিয়ে চারিদিকে অনেক কথা হবে, এই সবেরই ভয় পাচ্ছিল তারা। তাই তাদের দুজনের মধ্যেই এক প্রকার কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কারণ তাদের দুজনেরই ধারণা তাদের দুটো মেয়ে অবাধ্য হয়েছে এবং এর জন্য তারা একে অপরকেই দোষারোপ করতে থাকে। এমন সময় দিয়া হিয়াকে নিয়ে চলে আসে, তাই তারা সাথে সাথে চুপ করে যায়। হিয়া নিজের ঘরেই থাকতে চাইছিল, তবে দিয়াই তাকে জোর করে বাইরে নিয়ে আসে আর এটা সেটা বলে তার মন ভালো করার চেষ্টা করে। তো তখনই তাদের বাবা কিছুটা থমথমে গলায় বলে হিয়া যখন ঘর থেকে বের হতে চাইছিল না, তাহলে তার জোরাজুরি করা উচিত হয়নি, সে ঘরেই থাকতো। তবে দিয়া চায় হিয়া ঘর থেকে বের হোক আর তাদের সবার সাথে গল্প করুক, যাতে করে ধীরে ধীরে সে এই ভয়ঙ্কর ট্রমা থেকে বেরিয়ে আসতে পারে। এরপর দিয়া নানান ধরনের কথা বলে আর পরিবারের সবার জন্য ভালো কিছু রান্না করার চেষ্টা করে, সবার মন উৎফুল্ল করার চেষ্টা করে। কিন্তু কোথায় যেন একটা সুর কেটে গেছে, সবার মনের মধ্যেই বিষণ্ণতা। তো ঠিক এমন সময়ই তাদের এক প্রতিবেশী মহিলা আসে। তখনই হিয়ার মা তাড়াতাড়ি দিয়াকে বলে হিয়াকে উপরে নিয়ে যেতে। এইটা দেখে দিয়া অবাক হয়ে যায় আর বলতে থাকে হিয়া কেন উপরে যাবে। তখনই তাদের বাবা দিয়াকে ধমক দেয় আর বলে যা করতে বলা হয়েছে তাই যেন সে করে, মুখে মুখে এত তর্ক কিসের। হিয়া তখন এই সিচুয়েশন দেখে নিজে থেকেই উপরে চলে যায় আর খুব মন খারাপ করে জানালার সামনে দাঁড়িয়ে থাকে। এমন সময়ই দিয়া ঘরে আসে
তখন হিয়া দিয়াকে বলে জাভেদকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে যে সে কিছু জানতে পেরেছে কিনা। এই বলেই সে তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার খুব কষ্ট হয়। দিয়াও তার বোনকে এইভাবে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। তাই সে বুঝতে পারে না সে তার ছোট বোনটাকে কিভাবে সান্ত্বনা দিবে। দৃশ্য চলে যায় ঘটনার দিন রাতে। দেখা যায় ম্যাক পাব থেকে বের হয়ে যায় পুনির ফ্ল্যাটে। ম্যাক তখন পুনের চুল ধরে তাকে জোর করে মদ খাওয়াতে থাকে। আর যখন একেবারে সে মাতাল হয়ে যায় তখনই একটি মেডিকেলের বই নেয় সে, আর সেখান থেকে দেখে নেয় ঠিক কিভাবে রক কাটলে মানুষ দ্রুত মারা যায়। আর এরপর সেই অনুযায়ী ম্যাক পুনের হাতের একটি রক কেটে দেয়। এতে করেই অতিরিক্ত রক্তপাত হওয়াতে সে সেইখানেই জ্ঞান হারিয়ে ফেলে। আর পুনের রক্ত দিয়ে সে দেয়ালে লিখে দেয় আই অ্যাম ব্যাড। এরপর তাকে টেনে বারান্দায় নিয়ে যায় আর সেখান থেকে নিচে ফেলে দেয়। সে এমন একটি অবস্থা তৈরি করে যেন দেখে মনে হয় সে আত্মহনন করেছে। যাই হোক, বর্তমানে দেখা যায় দিয়া আর হিয়া তাদের বাবা মায়ের সাথে বসে খাবার খাচ্ছিল। দিয়া তখন তার মাকে জিজ্ঞেস করে তার কাছে হিয়ার চেক বই আছে কিনা। মা তখন বলে চেক দিয়ে হিয়ার কি দরকার, ব্যাংকের কোনো কাজ থাকলে রিয়ানি তা করে ফেলবে। দিয়া বলে কিংসুক বলেছে হিয়া বাইরে যাওয়ার মতো সুস্থ হয়েছে আর বাইরে যাওয়াটা তার জন্য দরকার, না হলে ঘরে বসে বসে সে আরো বেশি খারাপ অবস্থায় চলে যাবে। এটা শুনে তাদের বাবা বলে হিয়ার এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি খুব বেশি দরকার হয় তাহলে সন্ধ্যার পর গিয়ে আশপাশ থেকে ঘুরে আসলেই হবে। সে যে কাণ্ড করেছে তা আশেপাশের মানুষ ভুলে যাওয়ার আগ পর্যন্ত হিয়ার বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটাই তাদের স্বামী স্ত্রী দুজনেরই সিদ্ধান্ত। কাণ্ড শব্দটা শুনে দিয়া অবাক হয়ে যায় যে তার বাবা এসব কি করে বলছে। তখনই হিয়ার বাবা আরো বলে তার ভাই এবং ভাইয়ের বউ আমেরিকা থেকে আসছে। তার ভাই একজন বড় সাইকিয়াট্রিস্ট, সে হিয়াকে দেখলে হিয়ার জন্য উপকার হবে। এসব শুনে দিয়া বলে হিয়ার চেয়ে বেশি তাদের দুজনের সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, কারণ তাদের চিন্তা ভাবনা একেবারে নষ্ট হয়ে গেছে। তো এমন সময় রিয়ান আসে। সে চিৎকার করে দিয়াকে চুপ করতে বলে। রিয়ান তখন বলে সে অনেক আজে বাজে কথা বলেছে, আর কিচ্ছু যেন না বলে। কিন্তু দিয়া তো তার কথাই বলে চলে যে তার বোন এমন কিছুই করেনি যে তাদের মুখ লুকিয়ে বাঁচতে হবে। বেচারি তো শুধুমাত্র ভিকটিম, যারা অপরাধ করেছে তাদের তো মুখ লুকিয়ে চলা উচিত। তো এই সব কিছুর ভেতরেই হিয়া হুট করে উঠে সেখান থেকে চলে যায়। রিয়ান তখন বলতে থাকে এখনো যদি দিয়া না বোঝে হিয়া কি করেছে তাহলে তার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। এই সব কিছু শুনে দিয়া প্রচন্ড কষ্ট পায় আর অনেক কাঁদতে থাকে। আর তাদের বলতে থাকে সে কখনো ভাবতে পারেনি তার পরিবার এমনটা করতে পারে, তাদের চিন্তাধারা এমন সে কখনো বুঝতেও পারেনি। তো সেই সময় তাদের বাবা রাগ করে সেখান থেকে উঠে চলে যায় আর একে একে সবাই চলে যায় সেখান থেকে। সেই সময়ই ডাইনিং টেবিলে একা সামনে খাবার নিয়ে দিয়া বসে বসে কাঁদতে থাকে। তার খুব কষ্ট হচ্ছিল যে সে তার বোনটার জন্য কিছুই করতে পারছে না। ওদিকে জাভেদ, মৌসুমী আর সুদীপ গঙ্গার ধারে একটি ধাবায় বসেছিল। তারা ড্রিঙ্ক করছিল আর মাছ ভাজা খাচ্ছিল। সেই সময় জাভেদ বলে ওঠে এই ধাবাগুলো 12টা অবধি খোলা থাকে, আশেপাশে তো অনেক জেলে নৌকা রয়েছে। এত মানুষ থাকার পরও সেই সময় একটি মেয়েকে কিছু ছেলে গঙ্গার ধারে নিয়ে এলো আর তা কেউ দেখেনি, এটা কি করে সম্ভব? সম্ভবত ঘটনাটা তাহলে এখানে ঘটেনি, এখানে শুধুমাত্র হিয়ার দেহ ফেলতে আসা হয়েছিল, কারণ তারা হয়তো ভেবেছিল হিয়া মারা গেছে কিংবা মারা যাবে। গাড়ি কিছুটা দূরে রেখেই হিয়ার দেহকে টেনে এখানে এনে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল নিশ্চিত। তো এরপর আমরা এই তিনজনকে তাদের অফিসে বসে কথা বলতে দেখি। মৌসুমী সাসপেক্টদের গাড়ির লোকেশন আর ডিটেলস এনে জাভেদকে দেয়, আর সুদীপ জানায় ম্যাকের বাবা অনেক ক্ষমতাবান একজন মানুষ। এছাড়াও কল ডিটেলস চেক করে তারা জানতে পারে গত 3 দিন ম্যাক আর হিয়ার কোনো যোগাযোগ হয়নি। এই ব্যাপারটা বেশ অদ্ভুত, কারণ প্রথম দিকে সে হিয়ার কেবিন থেকে সরতেই চাইছিল না, আর এখন অসুস্থ হিয়ার কোনো খবর নিচ্ছে না। আর তারা এটাও বুঝতে পারে যে পুন আর ম্যাকের মধ্যে কোনো রকমের অবৈধ সম্পর্ক ছিল। এদিকে পরিবারের মানা করা সত্ত্বেও দিয়া হিয়াকে নিয়ে বাইরে বেড়াতে আসে। দুই বোন হাঁটতে হাঁটতে গল্প করছিল। হঠাৎ করেই হিয়া বলে ওঠে সেদিন একজনের একটি জ্যাকেটের কথা তার মনে আছে। জ্যাকেটটি তার খুব পরিচিত, ঠিক এরকম একটি জ্যাকেট ম্যাকের ছিল। তবে সেই রাতে ম্যাক তো জ্যাকেট পরেনি, তার পরিচিত অন্য কেউ পরেছিল। তো এই সব শুনে দিয়া কিছুই বলে না, চুপচাপ তার বোনকে নিয়ে চলে যায় একটি রেস্টুরেন্টে। তো সেখানে গেলে হিয়ার ব্যান্ডের মেম্বার
মেম্বারদের সাথে তাদের দেখা হয়। তারা তখন কিছুটা ইতস্তত করে বলে হিয়ার ঘটনা সম্পর্কে তারা জেনেছে। এখানে অনেকের ধারণা হিয়ার সাথে যা হয়েছে তার পেছনে হিয়ার নিজের অভ্যাসই দায়ী। এসব শুনে হিয়া বলে মানুষ কি ভাবছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার বন্ধুরা কি ভাবছে। তো এই সময়ই সে খেয়াল করে তার বন্ধুরা একটু অস্বস্তি ফিল করছে, আর এটা দেখেই হিয়া বুঝতে পারে তারাও ঠিক একই জিনিস ভাবছে। তাই হিয়ার খারাপ লাগে। এ কারণে তার বন্ধুদের সাথে তার কথা কাটাকাটি হয়, আর সে তাদের বলে সে আর ওই ব্যান্ডে জয়েন করবে না, সে আজ থেকেই এই ব্যান্ড ছেড়ে দিচ্ছে। তো ব্যান্ড মেম্বারদের দেখে তখন মনে হয় যেন তারা খুশিই হয়েছে, হয়তো তারা নিজেরাই হিয়াকে রাখতে চাইছিল না। তো এদিকে রিয়ান বাড়ি ফিরে বেশ চেঁচামেচি করতে থাকে, কারণ তার কাছে লোকাল পত্রিকার থেকে ফোন এসেছে, তারা হিয়ার ব্যাপারে সবকিছু জেনে গেছে। আপাতত এই ব্যাপারটা তার বিজনেস পার্টনার সামলে নিয়েছে, তবে রিয়ান বলে তার অনুমতি ছাড়া তারা দুই বোন ঘর থেকে বের হতে পারবে না, সম্মান বাঁচাতে এই কাজ করতেই হবে। এসব শুনে দিয়া বলে রিয়ান সম্মানের কথা বলছে, অথচ পার্টির নামে রিয়ানের রিসোর্টে কি হয় এসব তার ভালোভাবেই জানা আছে। রিয়ান তো এই কথা শুনে এবার রেগে যায় আর দিয়াকে একটা চর বসিয়ে দেয়। এরপরই সে নিজের জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তাদের বাবা মা তো বুঝতে পারে না এই সব কিছু তারা কিভাবে সামলাবে। ওদিকে ম্যাকের এক বন্ধু ম্যাককে এসে বলে সে ইন্টারোগেশনে গিয়েছিল, আর সেখানে সুন্দরী এক মেয়ে পুলিশ সে পটিয়েও ফেলেছে। সে আসলে মৌসুমীর কথা বলছিল। মৌসুমী ইন্টারোগেশন করার সুবিধার জন্য তার সাথে এসব নাটক করছিল, আর ওই বোকা তো ভাবছিল যে সে পুলিশকে পটিয়ে ফেলেছে। যাই হোক, তো এই সময় ম্যাকের কাছে হিয়ার ফোন আসে। তখনই ছেলেটি হিয়াকে গালি দিয়ে বলে ম্যাক কেন এমন বাজে মেয়ের পেছনে পড়ে আছে। তখনই ম্যাক ছেলেটিকে চর মেরে বসে আর বলে সে যেন আর কখনো এমন কথা না বলে। ওদিকে জাভেদ চলে যায় লাকির সাথে দেখা করতে। লাকি তো তাকে দেখে বেশ ভয় পায়। তখন লাকির মা বলে তার এক বান্ধবী পুন নিজেকে নিজেই শেষ করে ফেলেছে, আর তারপর থেকেই লাকি বেশ ডিপ্রেশনে চলে গেছে। তো জাভেদ তখন লাকিকে সেই রাতের কথা জিজ্ঞেস করে। লাকি বলে সেই রাতে ম্যাক চলে যাওয়ার পর তারা অনেকবার হিয়াকে কল দিয়েছে, আর হিয়াকে না পেয়ে তারা সবাই বের হয়ে যায়। এরপর জাভেদ জিজ্ঞেস করে যে রাতে পুন মারা যায় সেই রাতে লাকি তার ফ্ল্যাটে কি করছিল। এই প্রশ্ন শুনে লাকি বেশ চমকে যায়, আর লাকির মাও এই কথা শুনে অবাক হয়ে যায়। এরপর সে লাকিকে জিজ্ঞেস করে সে তাকে কেন এটা বলেছে যে পুন মারা যাওয়ার দিন সে তার বাড়ি যায়নি। তো এরপরই জাভেদ লাকির বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর এক চায়ের দোকানে সে লাকিকে জিজ্ঞাসাবাদ করে। জাভেদ তাকে জিজ্ঞেস করে পুনার ম্যাকের সম্পর্ক কেমন ছিল। লাকি বলে তাদের সম্পর্ক ভাই বোনের মতোই ছিল। তো লাকি সেই রাতে পুনের ফ্ল্যাটে গিয়েছিল, তবে পুনের খুব মন খারাপ ছিল, তাই সে তাকে চলে যেতে বলে। দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই ঘটনা সত্যি না। পুন লাকিকে চলে যেতে বলে, তবে সে খুব জোর করতে থাকে ভেতরে যাওয়ার জন্য। সে পুনকে খুব জরুরি কিছু কথা বলবে। লাকি তখন পুনকে কি বলে আর কি তার ফোনে দেখায় তা আমাদের শোনানো হয় না, তবে লাকি যা বলে তা শুনে পুন একেবারে হতভম্ব হয়ে যায়। ওদিকে জাভেদ তার সন্দেহের কথাটা দিয়াকে বলে যে পুন হয়তো নিজেকে নিজে মারেনি, এর পেছনে কোনো ঘটনা আছে, আর ম্যাকই সবকিছু বলতে পারবে। তবে দিয়াও বলে পুন আর ম্যাকের সম্পর্ক ভাই বোনের মতো। জাভেদ তখন দিয়াকে তাদের ভেতরে থাকা অবৈধ সম্পর্কের কথা বলে। এরপর সেই হিয়ার সাথে কথা বলতে চায়। কিংসুকও সেখানে ছিল। তখন কিংসুক জিজ্ঞেস করে জাভেদ এখন পর্যন্ত কোনো কিছু বের করতে পেরেছে কিনা। দিয়া যখন না জানায় তখন কিংসুক বলে তার মনে হচ্ছে জাভেদ এই কেস হ্যান্ডেল করতে পারবে না। দিয়া তখন জিজ্ঞেস করে এর থেকে তার কাছে আর কোনো ভালো অপশন আছে কি। তখনই কিংসুক চুপ করে যায়। এদিকে জাভেদ মৌসুমী আর সুদীপকে পুনের কিছু ছবি দেখায়, যেখানে দেখা যায় তার বাম হাতের রগ কাটা। পুন একজন বাঁ হাতি, সে যদি নিজেই নিজের রগ কাটে তাহলে বাম হাতে ছুরি ধরে ডান হাতের রগ কাটবে, কিন্তু এখানে তার বাম হাতের রগ কাটা। এর মানে সে নিজের রগ নিজে কাটেনি, কেউ কেটে দিয়েছে। তার মানে এটি একটি খুন। মৌসুমী তখন জিজ্ঞেস করে জাভেদ কিভাবে বুঝেছে পুনকে কেউ খুন করেছে। তখন জাভেদ বলে সে পুনের বাড়ির ডাস্টবিনে এমন একটা জিনিস পেয়েছে যা থেকে সে বুঝে গেছে সে খুন হয়েছে। ওদিকে হিয়াদের বাড়িতে তাদের চা
চাচা চাচি আমেরিকা থেকে আসে। রিয়ান তখন তার চাচাকে বলে তার বোনদের বোঝাতে তারা যেন এসব প্রতিবাদ না করে। শ্যামলও তখন তাদের বলতে থাকে এসব মামলা মোকদ্দমার থেকে দূরে থাকতে, না হলে হিয়ার ট্রমা আরো বেশি বাড়বে। এই কথা শুনে বন্দনা বলে যে তার সাথে এমন করেছে, তারা শাস্তি না পেলে কিভাবে হিয়ার ট্রমা কমবে। এই সময়ে হিয়ার চাচা চাচির মধ্যে বেশ ঝগড়া হয়ে যায় আর বোঝা যায় এই দম্পতির মধ্যে কোনো সমস্যা চলছে। যাই হোক, এরপরও সবকিছু ঠিকঠাক চলছিল। দুই বোন আপন মনেই গল্প করতে থাকে। হঠাৎ করেই দিয়ার ফোনে কোনো অপরিচিত নাম্বার থেকে একটি ভিডিও আসে। দিয়া টয়লেটে থাকায় হিয়া ভিডিওটি দেখে। সেখানে দেখা যায় ওই রাতের ঘটনা, যেখানে কেউ হিয়ার গলায় পাড়া দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে, আর সে কেউ নয়, স্বয়ং ম্যাক। এইটি দেখে হিয়ার সাথে সাথে ওই ভিডিওটি ডিলিট করে দেয়। তখনই দিয়া ওয়াশরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে কে রে, কে কি পাঠিয়েছে আর সে কেন ডিলিট করেছে। হিয়া তখন কিছুই বলে না। তো সেই রাতেই সে নিজেকে মারার চেষ্টা করে। তখনই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিয়া তো অনেক বেশি অস্থির হয়ে পড়েছিল। যাই হোক, এরপরই দিয়া জাভেদকে সব জানায়। দৃশ্য চলে যায় সেই ঘটনার সময়। আমরা দেখতে পাই ম্যাক আর তার সব বন্ধুরা মিলে একটি নৌকায় করে হিয়াকে নিয়ে যাচ্ছে। তাদের একজন হিয়াকে ভয়ানক শারীরিক নির্যাতন করছে আর বাকিরা তাকে ঘিরে ধরে আছে। একে একে সবাই হিয়ার সাথে ঘৃণ্য এই কাণ্ড করে। একজন ম্যাককে জিজ্ঞেস করে হিয়া যদি সবাইকে জানিয়ে দেয় তাহলে কি হবে। তখনই ম্যাক হিয়ার গলায় পা দিয়ে চেপে ধরে। তখনই তার মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। আর এই সব কিছু ভিডিও করছিল লাকি, তাও ম্যাকের কথা মতো। লাকি যদিও কাঁদছিল, কারণ তার এই সব কিছু একেবারেই ভালো লাগছিল না, কিন্তু সে ম্যাকের উপর কোনো কথাও বলতে পারে না। দৃশ্য চলে যায় আর কিছুক্ষণ আগে। পাবের বাইরে একা একা মাতাল অবস্থায় বসেছিল হিয়া। তখনই তার পাশে দাঁড়িয়ে স্মোক করছিল ওই ওয়েট্রেসটি, যে পরে দিয়াদেরকে ডেকে পাঠিয়েছিল। আর ঠিক তখনই রাহুল তার দলবল নিয়ে সেখানে দাঁড়িয়েছিল, কথা বলছিল। তারা বলে তাদের হিয়াকে তুলে নিয়ে যাওয়া উচিত। রাহুল তখন এগিয়ে আসে হিয়াকে তুলে নেওয়ার জন্য, কিন্তু তখনই ওই ওয়েট্রেসকে রেখে তারা দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়। কিন্তু ওয়েট্রেস মেয়েটি ভেতরে যাওয়ার সময় দেখে কেউ একজন এসে হিয়াকে নিয়ে যাচ্ছে, তবে কে নিয়ে যাচ্ছে তার চেহারা মেয়েটি দেখতে পায় না। এরপর আমাদের দেখানো হয় কিভাবে হিয়া নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। সেই রাতে কিছু একটা শব্দ শুনে দিয়ার ঘুম ভেঙে যায়, তাই সে তার বোনের রুমে চলে যায় আর দরজা ধাক্কাতে থাকে। কিন্তু সে দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে যায় তারা। আর সেখানে গিয়েই সে দেখতে পায় বাথরুমে হিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার হাতের রক কাটা। এটা দেখেই তো তারা অস্থির হয়ে যায়। এদিকে হাসপাতালে তার জ্ঞান ফিরতেই সে চিৎকার করে ওঠে আর বলতে থাকে আই হেট হিম। তো সে কার কথা বলছিল কেউ বুঝতে পারে না। কিংসুক তখন অনেক চেষ্টা করে তাকে শান্ত করে। দিয়া তো কাঁদতে কাঁদতে হিয়াকে বলে সে নিশ্চয়ই খুশি হয়েছে এমন কাণ্ড করে। যারা সবসময় তাকে দোষারোপ করত তাদেরই হিয়া জিতিয়ে দিয়েছে আজকে। সে কিভাবে চাইলো নিজেকে শেষ করতে। দিয়া বলতে থাকে সে সব সময় বলতো তার বোন সাহসী, তার বোন ফাইটার, তার বোন ওই শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তবে হিয়া আজকে তা ভুল প্রমাণ করেছে আর হার মেনে নিয়েছে। এই সময় সেখানে কিংসুক আসে আর বলে তাদের বাবা আর ম্যাক হিয়ার সাথে দেখা করতে এসেছে। এ কথা শুনেই হিয়া রেগে ওঠে আর তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। তো এরপর সুদীপ জানায় যে গাড়িতে এমন ঘটনা ঘটেছে, সেই গাড়িটি বান্টি নামের কেউ গাড়ির মালিকের কাছ থেকে ভাড়া নিয়েছিল। ওই বান্টি হিয়াদের শহরের, সে কলকাতা থেকে গাড়িটি চালিয়ে নিয়ে যায়। এছাড়া পুনের কাছে যে স্টিকার পাওয়া যায় তা ওই শহরের একটি বক্সিং ক্লাবের। এই সব কিছু শোনার পর জাভেদ বলে সে একবার হিয়াদের শহরে তদন্ত করতে যাবে। সে এয়ারপোর্টেই যাচ্ছিল, কিন্তু পথে তার কাছে তার সিনিয়র কল করে আর বলে পুনের কেস যেন বন্ধ করে দেওয়া হয়। জাভেদ তো এতে বেশ রেগে যায়, তবে তার করার কিছুই থাকে না। সে বুঝতে পারে ম্যাকের পরিবার তাদের ক্ষমতা খাটিয়েছে। তো এরপরই আসে একটি ভালো খবর। খবরটি হলো হিয়ার সব কিছু মনে পড়েছে আর সে অপরাধীদের নামও বলে দিয়েছে আর এক্ষুনি তাদের গ্রেফতার করতে হবে। এই খবর শুনে তো জাভেদ আনন্দে হেসে ফেলে। শুরু হয় ম্যাকের দলকে গ্রেফতার করার কাজ। সবার প্রথমে গ্রেফতার হয় রুডি। পুলিশ রুডির বাড়িতে যায় আর অনেকক্ষণ ছোটাছুটির পর শেষ পর্যন্ত তাকে ধরতে পারে সুদীপ ও মৌসুমী। এরপর গ্রেফতার হয় অঙ্কুশ।
অঙ্কুশকে তার অফিসে গিয়ে গ্রেফতার করে মৌসুমীরা। একে একে দলের সবাইকে গ্রেফতার করা হয়। জাভেদ তখন হিয়াকে বলে, এখন তো আসল পরীক্ষা শুরু, তাদের খুবই সাহস রাখতে হবে। বারবার সবাই চেষ্টা করবে হিয়াকে মানসিকভাবে দুর্বল করে ফেলতে, কিন্তু তাদের হার মানা যাবে না। তারা সবাই একসাথে শেষ পর্যন্ত লড়বে। হিয়া এসব শুনে বলে, হ্যাঁ সে তাই করবে। এবার হিয়ার বাবা মা আর ভাই আসে। তারা রেগে গিয়ে জিজ্ঞেস করে, তারা দুজন মিলে কি করলো? পুরো নর্থ বেঙ্গল তাদের নিয়ে কথা বলছে। এছাড়া তারা যেই কেসটি করেছে, এই কেস শেষ পর্যন্ত টিকবে না, তারা কিছুই প্রমাণ করতে পারবে না। দিয়া তখন তাদের কথায় পাত্তাই দেয় না, আর তাদের বলে তারা কোর্টে যাবে, সেখানে সবকিছু প্রমাণ করার চেষ্টা করবে। তারা যেন কোর্টে চলে আসে। তখন এই তিনজন আর কি বলবে কিছুই বুঝতে পারে না, তাই তারা সেখান থেকে বেরিয়ে যায়। জাভেদের পর ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে ম্যাকের গাড়ির পেছনে। সে গাড়ি খুব উশৃঙ্খলভাবে চালাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল না সে ন্যূনতম ভয় পাচ্ছে। তাকে আর তার সঙ্গীকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলা হয়। তো সেখানে তার সঙ্গী বেশ ভয় পেলেও সে খুবই ফুর্তির মুডে ছিল। তো ইন্টারোগেশন রুমে নিয়ে জাভেদ তাকে কাগজ কলম দেয়, আর সেই রাতে কি হয়েছে সবকিছু লিখতে বলে। ম্যাক তখন অবাক হয়ে বলে সে কোন রাতের কথা লিখবে। জাভেদ তখন তাকে মারার ভয় দেখায়। এই সময় সে লিখতে শুরু করে। তো একটু পরেই বলে সে তার বাবা আর উকিলের নাম্বার লিখেছে, সে তার উকিল ছাড়া কোনো কথাই চলবে না। তো এরপরই জাভেদ চলে যায় লাকিকে খুঁজতে। লাকির মা জাভেদকে বলে লাকি ঘরে। তার মাকে খুবই ভীত বলে মনে হচ্ছিল। তো জাভেদ ভিতরে বসে অপেক্ষা করতে চাইলেও লাকির মা তা এড়িয়ে যায়। অনেকক্ষণ পর লাকির মা ঘর থেকে বের হয়, আর তার সাথে বের হয় শাড়ি পরা, লম্বা ঘোমটা দেওয়া কেউ একজন। জাভেদ আর সুদীপ তাদের পেছনে যায়, আর শাড়ি পরা সেই আগন্তুককে ঠিকই ধরে ফেলে। সে আর কেউ নয়, লাকি। তো লাকির মা লাকিকে গোপনে কোথাও রেখে আসতে চাইছিল। জাভেদ তখন লাকিকে গ্রেফতার করে আর তার ফোন চায়। লাকি বলে তার কাছে ফোন নেই, সেটা হারিয়ে গেছে। এরপর আমরা হিয়া, দিয়া আর জাভেদকে লয়ার বর্মনের অফিসে দেখি। হিয়ার এই কেস বর্মন লড়বে, আর তাদের বিপক্ষ দলে অর্থাৎ ম্যাকের পক্ষের উকিলের নাম রুদ্রদেব, যে আজ পর্যন্ত একটি কেসও হারেনি। বর্মন নিজেও কম কিছু নয়, দুজনের খুব ভালো টক্কর হবে তা বোঝাই যাচ্ছে। তো বর্মন জাভেদকে কটাক্ষ করে বলে যদি ইনভেস্টিগেশন ভালো না হয় তাহলে কেস জেতার কোনো সম্ভাবনা নেই। জাভেদ তখন বলে ইনভেস্টিগেশন এতদিন পর্যন্ত খুব ভালো চলেছে। এটা শুনে বর্মন বলে সে 7 দিনের রিমান্ডের ব্যবস্থা করবে, তবে তাদের এই কেস থেকে পাওয়া বড় কোনো শক্তিশালী এভিডেন্স নেই, তাই এবার তাদের একটা ভালো এভিডেন্সের দরকার। জাভেদ তখন বলে ঠিক আছে, সে 7 দিনের ভেতরেই সবচেয়ে ভালো এভিডেন্স জোগাড় করে আনবে। তো এরপরে বর্মনের অফিস থেকে তারা বের হয়ে যায়। এখান থেকে তারা সবাই চলে যায় দিয়ার ফ্ল্যাটে, যেখানে আগে থেকে কিংসুক ছিল। তো দিয়া কিংসুককে জিজ্ঞেস করে সে কেন বর্মনের অফিসে যায়নি। তখন কিংসুক বলে যেহেতু জাভেদ ছিল তাই সে নিজের যাওয়ার দরকার আছে বলে মনে করেনি। তার এমন কথা শুনে দিয়া কিছুটা অবাক হয়ে যায়। যাই হোক, তো এখান থেকে যাওয়ার সময় জাভেদ হিয়াকে আবারও সাহস দেয় আর বলে তারা অবশ্যই সব এভিডেন্সের ব্যবস্থা করবে, হিয়া যেন কোনো চিন্তা না করে। হিয়া তখন জিজ্ঞেস করে তারা এই লড়াইয়ে কি জিততে পারবে। জাভেদ তখন বিশ্বাসের সাথে বলে হ্যাঁ, তারা অবশ্যই পারবে। দৃশ্যের পর চলে যায় কোর্টে। মিডিয়ার হাত থেকে বাঁচার জন্য তারা একপাশে দাঁড়িয়েছিল। হিয়া তখন জাভেদের খোঁজে যায়, আর তখনই দেখতে পায় প্রিজন ভ্যানে করে ম্যাক এসেছে। ম্যাক তখন হিয়াকে দেখে অদ্ভুত একটি হাসি দেয়, যা তার মোটেও ভালো লাগে না। এরপর আবারও সেই রাতের এক ঝলক দেখানো হয়, যেখানে দেখা যায় প্রথমে পাপ থেকে বের করে তারা একটি নির্জন জায়গায় তাদের গাড়ি নিয়ে ইচ্ছামতো হিয়াকে নির্যাতন করে। তারপরও তাদের মন ভরে না। তাদের মধ্যে একজন বলে নৌকাতেই কাজ করতে কেমন লাগবে তার অভিজ্ঞতা সে নিতে চায়। বুঝুন কতটা বিকৃত মস্তিষ্কের এরা। যাই হোক, তো ওই ছেলের কথা মতোই তারা সবাই আবার হিয়াকে নৌকায় তোলে। এর পরের পাশবিক ঘটনা তো আমরা আগেই দেখেছি। দৃশ্য 1 মাস পর চলে যায়, যেখানে ম্যাক আর তার দলবলকে কোমরে দড়ি বেঁধে কোর্টে হাজির করা হয়।
নির্লজ্জ ম্যাক সেখানেও ভিক্টোরি চিহ্ন দেখিয়ে দাঁত বের করে হাসতে থাকে। সে হয়তো ভাবছিল তার বাবার তো অনেক ক্ষমতা, সেই কেস থেকে সহজেই বেরিয়ে যেতে পারবে, তাই তার এমন আচরণ। যাই হোক, তো প্রথম দিনের হিয়ারিং শুরু হলে বর্মন তার স্টার্টিং স্টেটমেন্ট দেয় আর পুরো ঘটনাটি কিভাবে ঘটেছে, কে কে এর সাথে যুক্ত ছিল সবকিছু বলে। বর্মন বলে এই অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যেন তা উদাহরণস্বরূপ থাকে আর ভবিষ্যতে কেউ এমন নিকৃষ্ট কাজ করার সাহস না পায়। এরপর তাদের ডিফেন্স উকিল অর্থাৎ ম্যাকের পক্ষের উকিল রুদ্রদেবের পালা। সে বলে পুলিশের ইনভেস্টিগেশনে এমন কাউকেই পাওয়া যায়নি যারা নিজ চোখে ম্যাক এবং তার বন্ধুদের এই কাজ করতে দেখেছে, তাই বোঝাই যায় এটি একটি মিথ্যা মন গড়া মামলা। এরপর জাভেদকে কাঠগড়ায় ডাকা হয়। বর্মন তখন তার ইনভেস্টিগেশন সম্পর্কে বলতে বলে। জাভেদও সবকিছু খুলে বলে। সে ইনভেস্টিগেশনে কি কি পেয়েছে সবই বলে, আর দিয়ার কাছে সেই অদ্ভুত ফোন কল আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছু সে আদালতকে খুলে বলে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা জাভেদ, সুদীপ ও মৌসুমীকে লাকির বাড়িতে তল্লাশি চালাতে দেখি। লাকির বাড়ির আলমারিতে অসংখ্য মেয়েদের অন্তর্বাস আর কাপড় দেখতে পায় জাভেদ। তখন লাকির মা বলে লাকি ঘরের মধ্যে মেয়েদের এসব কাপড় চোপড় পরে থাকে আর মেকআপ করে। তার মা যতই নিষেধ করুক সে শোনে না। এসব কারণেই লাকির বাবার মৃত্যুর পর লাকির দাদার বাড়ির লোকজন তাকে রাখতে চাইতো না, কারণ তার স্বভাব মেয়েলি। তারা তাকে মেরে ফেলতে চাইতো, কারণ তার সম্পর্কে বাইরে লোকজন জানলে তাদের বংশের দুর্নাম হবে। আর এই সব কারণেই সে তার ছেলেকে নিয়ে পালিয়ে চলে আসে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন তাদের পিছু ছাড়ে না। তারা অনেক ক্ষমতাবান। যদি লাকির সম্পর্কে মিডিয়া জেনে যায় তাহলে তার শ্বশুরবাড়ির লোকজন লাকিকে বাঁচতে দেবে না। তাই লাকির মা অনুরোধ করে জাভেদ যেন এই সবকিছু মিডিয়াকে না জানায় আর লাকিকে যেন ছেড়ে দেয়। তো জাভেদ জিজ্ঞেস করে সেদিন তাহলে শাড়ি পরে লাকি কি কলকাতা থেকে পালাতে চাইছিল? লাকির মা বলে না, সে পালাতে চাইছিল না, বরং ডাক্তারের কাছে যেতে চাইছিল। এই ডাক্তার তার অপারেশন করে তাকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করত। এরপর তারা মুম্বাই গিয়ে শান্তিতে থাকতে পারত, কিন্তু তা তো আর হয়নি। তো এখান থেকে দৃশ্য আবারও কোর্টে ফিরে যায়। তখন জাভেদ বলে তার ধারণা এই সব কিছুর সাথে লাকি জড়িত না, বরং অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে লাকি দিয়াকে বারবার সব জানাতে চাইছিল। হিয়ার কাছে সে ভিডিও লাকিই পাঠায়। জাভেদ আরো বলে তাদের একজন অঙ্কুশ স্বীকার করে নিয়েছে এই সব কিছুর পরিকল্পনা ছিল একজনেরই, আর সে হলো ম্যাক। ম্যাক সেই রাতে পাব থেকে বেরিয়ে চলে যায় পুনের ফ্ল্যাটে। সেখান থেকে ওই জ্যাকেটটি নিয়ে নেয় যেটির কথা হিয়া বলছিল, আর সে পুনের কাছে নিজের ফোনটি রেখে যায়, যেই কারণে তার ফোনের লোকেশন সারা রাত পুনের ফ্ল্যাটেই দেখিয়েছে। এরপর আমরা লাকিকে জিজ্ঞাসাবাদ করার দৃশ্য দেখি। লাকিকে সমানে মারধর করে মৌসুমী আর সুদীপ। তখন জাভেদ বলতে থাকে সে যাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তারা অনেক বড় অপরাধী, আর সে জানে লাকি কিছুই করেনি, তাই সে যেন এবার সব বলে দেয়। এটি লাকির শেষ সুযোগ। তো অতিরিক্ত মার খেয়ে শেষ পর্যন্ত লাকি বলেই দেয় যে সেদিন রাতে সে টয়লেট থেকে নিজেই হিয়াকে ম্যাকের কাছে দিয়ে এসেছিল, আর এই সব কিছু সে করেছিল ম্যাকের ভয়ে। তো এই প্রত্যেকটা কথা জাভেদ আদালতে বলে। তখন বিরোধী পক্ষের উকিল রুদ্রদেব তাকে জিজ্ঞেস করে যে গাড়িতে ঘটনা ঘটেছে ওই গাড়িতে কোনো প্রমাণ পাওয়া যায়নি কেন? জাভেদ বলে গাড়ি ভাড়া নেওয়া হয়েছে, আর যে রেন্টাল থেকে ভাড়া নেওয়া হয়েছিল তার মালিক তাদের জানিয়েছে গাড়িটি খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয়েছে আর ব্যাকসিট কাভারও পরিবর্তন করা হয়েছে, এই কারণে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরে সেই উকিল প্রথম দিকের ওই দুইজন পুলিশ অফিসারকে ডাকে যারা দিয়াদের প্রচণ্ড অপমান করেছিল। তারা জানায় 24 ঘন্টা হওয়ার আগে বেআইনিভাবে জাভেদের জোড়াজড়িতে তাদের হিয়ার কেস নিতে হয়, যদিও নিয়ম হলো কেউ হারানোর 24 ঘন্টা পর কেস ফাইল করতে হয়। তো এরপর দেখা যায় দিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো বেশ অনেক কিছু জিজ্ঞেস করার পর এক পর্যায়ে রুদ্রদেব তাকে জিজ্ঞেস করে তার ফোনে যেই ভিডিওটি এসেছিল সেটা ডিলিট হওয়ার আগে দিয়া কি তা নিজের চোখে দেখেছে? দিয়া বলে না, সে নিজের চোখে দেখেনি, তবে তার বোন হিয়া দেখেছে। তো এরপরই উকিল জাভেদ আর দিয়াকে নিয়ে বেশ আজে বাজে সব কথা বলতে থাকে আর বলে তাদের দুজনের মধ্যে কিছু একটা তো রয়েছে, না হলে জাভেদ কেন কোনো প্রমাণ ছাড়া দিয়ার সব কথা বিশ্বাস করবে? তো
তো এই সব কথাবার্তায় দিয়া প্রচণ্ড অপমান বোধ করতে থাকে। তারপরও সে কিছুই বলে না। যাই হোক, তো সেদিনের মতো হিয়ারিং শেষ হয়। তো সেখান থেকে বের হয়ে কিংসুক আর জাভেদ দুজনই বলতে থাকে তাদের বর্মনের কাজ ভালো লাগছে না, বর্মন সব শক্তভাবে হ্যান্ডেল করছে না। দিয়া তখন বলে যেহেতু এটি একটি সেন্সিটিভ মামলা তাই হয়তো বর্মন নরমভাবে কাজ করছে। তো এরপর দিয়া বর্মনের সাথে এসব নিয়ে কথা বলতে গেলে বর্মন বলে তার কাজ আছে, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। ওদিকে আমরা ম্যাকের মাকে দেখতে পাই যে তার ছেলের জন্য পাগল হয়ে আছে। সে তাদের উকিলকেও গালমন্দ করতে থাকে আর পাল্টা কথা বলতে থাকে। তো এরই এক পর্যায়ে সে তার পাশে থাকা পুনের মাকে বলে এই সব কিছু ম্যাকের বাবার জন্য হচ্ছে। ম্যাকের বাবা পুনকেও মেরে ফেলেছে আর তার ছেলেকে জেলে পচে মরতে দিচ্ছে, আর সে পুনকেও অবৈধ বলে গালাগাল করতে থাকে। তো এক পর্যায়ে ম্যাকের বাবা ম্যাকের মাকে ভীষণ মারধর করতে শুরু করে। তো এর মাধ্যমে বোঝা যায় ম্যাক যেই অসুস্থ পরিবেশে বড় হয়েছে সে অপরাধী হবে, এটাই স্বাভাবিক। ওদিকে কিংসুক আর দিয়ার মধ্যেও ঝগড়া হয়ে যায়। দিয়া বলে তার আজ আদালতে খারাপ ব্যবহার করা উচিত হয়নি। জাভেদ, বর্মন তারা সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। তো এইসব নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। দিয়া বলে সে শুধুমাত্র তার বোনকে নিয়ে তার কেসটা নিয়ে ভাবতে চায়, এখন সে আর কোনো কিছু নিয়ে ভাবতে চায় না। তখন কিংসুক বলে সবকিছুর ভেতর তার নিজেকে খুব বেশি অবহেলিত মনে হচ্ছে। তো তাদের কথাবার্তার এক পর্যায়ে হিয়া বেশ রেগে যায় আর বলে এই সব কিছু তার জন্য হচ্ছে, সে নিজের সাথে সাথে তাদের জীবনটাও নষ্ট করে দিয়েছে। তো পরের হিয়ারিংয়ে আদালতে কিংসুককে ডাকা হয়। কিংসুক বলে হিয়ার সাথে সংঘবদ্ধ নির্যাতনের ব্যাপারটা নিশ্চিত, তবে বৃষ্টিতে আর নদীর পানিতে সব ধুয়ে যাওয়ার কারণে শরীরে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর রুদ্রদেব ডাকে রাজু সিংকে, যার কাছ থেকে গাড়ি ভাড়া করা হয়েছিল। রাজু সিং বলে বান্টি তাকে ফোন দিয়ে জানায় সে ড্রিঙ্ক করার কারণে গাড়ি আজ চালাতে পারবে না, সে পরের দিন গাড়ি ফেরত দিয়ে দিবে। তো রাজু সিং আরো বলে এই ছেলেগুলোকে সে অনেক আগে থেকেই চেনে, তারা খুবই ভালো পরিবারের ছেলে। তো এরপর তাকে ব্যাকসিট পরিবর্তন করার কথা জিজ্ঞেস করা হয়। তখন রাজু সিং বলে এটা সে নিজেই পরিবর্তন করেছে, ড্রাইভার নতুন বলে সে বুঝতে পারেনি। এরপর ডাকা হয় ওই পাবের ওয়েট্রেসকে আর তাকে জিজ্ঞেস করা হয় সেই রাতে সে কি দেখেছিল। মেয়েটি জানায় সে একদল ছেলেকে হিয়াকে বিরক্ত করতে দেখেছে, তবে তাকে দেখে ছেলেগুলো চলে যায়, কিন্তু সে ভেতরে আসার সময় আরেকটি ছেলে হিয়াকে নিয়ে যায়। ছেলেটির চেহারা সে দেখেনি, তবে ছেলেটি একটি জ্যাকেট পরেছিল। ওই জ্যাকেটটি আদালতে প্রমাণ হিসেবে রাখা ছিল। তখনই বর্মন সেটা ওই ওয়েট্রেস মেয়েটিকে দেখালে মেয়েটি সাথে সাথে তা শনাক্ত করতে পারে। তখন রুদ্রদেব এসে বলে যে এই ধরনের অসংখ্য জ্যাকেট আছে, অন্য কেউও তো এই জ্যাকেটটি পরতে পারে। এরপরই রুদ্রদেব প্রমাণ করে দেয় এই মেয়েটির নেশা করার অভ্যাস আছে আর তার কোনো কথা প্রমাণ হিসেবে ধরা সম্ভব না। তো হিয়ারিং এর পর বর্মন জাভেদের উপর রেগে যায়, কারণ ওয়েট্রেস মেয়েটির নেশার ব্যাপারে সে ইনভেস্টিগেশন করেনি। দিয়া বলে বর্মনও তো আরেকটু গুরুত্ব দিয়ে কমিউনিকেট করতে পারে। এই কথা শুনেই বর্মন রেগে যায় আর বলে তাহলে তারা চাইলে অন্য কোনো উকিলের কাছে যেতে পারে, তাকে দিয়ে যখন হচ্ছে না তাহলে তারা তার আশায় বসে আছে কেন। তো এরপরই বর্মনের অ্যাসিস্ট্যান্ট তাদের গোপনে বলে তার কাছে মনে হচ্ছে বর্মন ঠিকভাবে এই কেস হ্যান্ডেল করছে না, তবে এই নিয়ে সে বর্মনের সাথে কথা বলতে পারবে না। তো পরের হিয়ারিংয়ে বর্মন হিয়ার ব্যান্ডের সদস্যদের ডাকে। তারা বলে হিয়া বেশ উশৃঙ্খল স্বভাবের, তার জন্য তারা তাকে বোঝাতো যে এইভাবে চলাফেরা না করতে, কিন্তু হিয়া তো কারো কথা শুনতই না। দিয়া তখন বর্মনকে বলে সে কেন এদের ডাকলো, এখন তো তাদের কেসই দুর্বল হবে। বর্মন তার কথা তখন একেবারেই পাত্তা দেয় না। এরপরই আসে হিয়ার স্টেটমেন্ট দেওয়ার পালা। হিয়া স্টেটমেন্ট দেওয়ার আগে বর্মন তাকে সাথে করে বাইরে নিয়ে যায়। সে বলে তার হিয়াকে কিছু জিনিস বুঝিয়ে দিতে হবে। দিয়া তখন তার সাথে যেতে চায়, তবে বর্মন নিষেধ করে। তো ফিরে আসার পর হিয়া তার স্টেটমেন্ট দেয়। মুহূর্তেই সব বদলে যায়। দিয়া তো হতভম্ব হয়ে বসে থাকে। আদালত ম্যাক আর তার বন্ধুদের বেকসুর খালাস করে দেয়, কারণ হিয়া আদালতকে বলে ম্যাক আর তার বন্ধুরা তার সাথে কিছুই করেনি। হিয়ার তাদের সাথে বড়সড় ঝগড়া হয় আর সেই প্রতিশোধ নিতেই সে এই কাজ করেছে।
তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। তো এই স্টেটমেন্ট দেওয়ার পর হিয়া আদালত থেকে বেরিয়ে যায়। দিয়া তখন অনেক খুঁজেও তার বোনকে কোথাও পায় না। এদিকে অনেক রাত করে হিয়া দিয়ার ফ্ল্যাটে ফিরে আসে। দিয়া তখন তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কেন মিথ্যা কথা বলেছে। হিয়া তখন তাকে কিছুই বলে না। একসময় দিয়া হিয়াকে চড় দিতে থাকে আর প্রচন্ড কান্না করতে থাকে। হিয়া তাও কিছু বলে না, তার বোনকে শুধু বলে তাকে ছেড়ে না যেতে, তাহলে সে মরেই যাবে। এরপর আমরা দেখতে পাই বর্মন হিয়ার সাথে এমন কি করেছে যেই জন্য হিয়া এই মিথ্যা স্টেটমেন্ট দিয়েছে। বর্মন হিয়াকে নিয়ে একটি ঘরে যায় যেখানে ম্যাকও ছিল। বর্মন আর রুদ্রদেব হিয়াকে বোঝাতে থাকে সবকিছুর আগে হিয়া যেন একটু ম্যাকের সাথে কথা বলে। হিয়া তো প্রথমে কিছুতেই রাজি হয় না, তবে শেষ পর্যন্ত বর্মন তার বাবা মায়ের কথা এবং অন্যান্য নানান কথা বলে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর ম্যাকের সাথে কথা বলতে রাজি করায়। ম্যাক তাকে বলে সে মাদক নেয়ার কারণে এমনটা করেছে, সে হিয়ার উপর রাগ করেই মাদক নিয়েছিল। তবে সেদিন হিয়ার সাথে যা করেছে সে একাই করেছে, তার বন্ধুদের সে হাতও লাগাতে দেয়নি। ম্যাক বলতে থাকে সে তাকে অনেক বেশি ভালোবাসে, হিয়া চাইলে তারা এখনো সুখে থাকতে পারে। সে হিয়াকে বিয়ে করবে, তারা অনেক দূরে পাহাড়ের উপর বাড়ি বানাবে আর দুজন সুখের সংসার করবে। তো এই সব কিছু শুনতে শুনতে হিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর এরপরই হিয়া ওই স্টেটমেন্ট দেয়। আমরা জানতে পারি কোর্ট থেকে বেরিয়ে সারাদিন হিয়া কোথায় ছিল। ম্যাক হিয়াকে নিয়ে যায় পুনের ফ্ল্যাটে। ম্যাক বলে এই ফ্ল্যাটে আজ থেকে হিয়া থাকবে, তারা দুজন একসাথে থাকবে। ম্যাক হিয়াকে বলে তার বাবা যখন চাইতো তখন পুনকে এই ফ্ল্যাটে এসে ব্যবহার করত। সে তার বাবাকে বলে দেবে সে যেন কখনো আর এই ফ্ল্যাটে না আসে এবং সে যেন হিয়ার দিকেও না তাকায়। এই কথা শুনে প্রচন্ড চমকে ওঠে হিয়া। নিজেকে সামলে তখন সে জিজ্ঞেস করে ম্যাক তার বাড়িতে কখন তাকে নিয়ে যাবে। ম্যাক এই সময় হেসে বলে সে কি বিয়ের কথা বলছে? বিয়ের এখন তো কোনো প্রয়োজন নেই, এছাড়া হিয়ার সত্যটা জানা উচিত। সে রাতে তার সাথে সাথে তার বন্ধুরাও হিয়াকে ব্যবহার করেছে। এই কথা শুনে হতভম্ব হয়ে বসে পড়ে হিয়া আর ম্যাক বেরিয়ে যায় সেই ফ্ল্যাট থেকে। এতদিন সে যেভাবে পুনকে ব্যবহার করে আসছিল এখন থেকে হিয়াকেও সেভাবেই ব্যবহার করবে সে। তো এরপরে হিয়া বাড়ি ফিরে যায় আর এই সব কিছু তার বোনকে খুলে বলে। এই সব কিছু শুনে দিয়া তো অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে এদের শাস্তি হবেই হবে, এবার অন্য কোনো উকিল নয়, সে নিজে তার বোনের হয়ে কেস লড়বে। আর এখানে এই সিরিজটার সমাপ্তি ঘটে। খুব সম্ভবত এই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে, যেখানে দেখা যাবে দিয়া কিভাবে তার বোনের অপরাধীদের শাস্তির ব্যবস্থা নিজে করবে। তো এর সেকেন্ড সিজন যখনই আসবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। সেই পর্যন্ত একটু অপেক্ষা যে করতেই হবে। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। এক বোনের জন্য আর এক বোনের এই যে লড়াইয়ের গল্প, তা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।